ওই দিন রাতে এসে বললো যে আমি ঠকেছি, তোমাকে বিয়ে করে আমি ঠকেছি। কেমন ঠকছো? যে তুমি ইউজকৃত। বিয়ের কয়দিন পরে এই ঘটনা? 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে সে আপনাকে বললো যে এই ধরনের কথাবার্তা, এই ধরনের কথা। আবার আমাকে জিজ্ঞাসা করলো তোমার কোনো ফ্রেন্ড আছে কিনা, এই সেই না। তো ওই যে আমি সাদ্দামের সাথে কথা বলতাম, ওর সাথে পরীক্ষার সময় বিভিন্নভাবে হেল্প করতো আমাকে। আমার নাম নিপা আক্তার। নিপা আক্তার। বয়স কত? বয়স 27। 27 রানিং। জি জি জি। জন্ম জেলা কোথায়? কুমিল্লা। কুমিল্লাতে। আর বর্তমানে থাকছেন? ঢাকায় থাকছেন। ঠিক আছে। তো নিপা, শুরু করুন, তারপরে না হয় আমরা প্রাসঙ্গিকভাবে যা বলার আপনার কাছ থেকে জানার টুকটাক আমি সেটা জানবো। জি, শুরু করুন প্লিজ। আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই। জি নিশ্চয়ই। আমার যখন বয়স 1 বছর 1 দিন, জি, ওই দিন আমার বাবা মারা যায়। আমরা 3 ভাই বোন। 3 ভাই 1 বোন ছিলাম। আচ্ছা। তো আমার বড় 2জন ভাই আর আমি আর আমার ছোট ভাই। আমার যখন 10 মাস কি 11 মাস এরকম সময় আর কি, আমার ছোট ভাই মানে হয়ে গেছে। আচ্ছা। আমার বাবার ক্যান্সার হয়েছিল 1993 সালে। আচ্ছা। তো কি করতো বাবা? পেশায় কি ছিলেন? বাবা একটা দোকানে ম্যানেজার ছিল ঢাকাতে। আচ্ছা। আপনারা কি তখন ঢাকাতে থাকতেন না, নাকি? আমরা গ্রামের বাড়িতে ছিলাম। আচ্ছা। বাবা ঢাকায় থাকতো, আমরা গ্রামের বাড়িতে ছিলাম। আসা যাওয়া হতো আর কি। আচ্ছা। নানার বাড়ি সবাই ঢাকাতেই থাকে। তারপর বাবা মারা যাওয়ার পর আমরা তো তখন ছোট, আমাদের তো ইনকাম সোর্স বলতে আর কেউ নাই। তো মামার বাড়ি থেকে অনেক হেল্প পেতাম। আমার বড় মামা ভালো অবস্থান ভালো, তো অনেক হেল্প পেতাম আমরা। বাবাকে তখন যখন বাবার 1993 সালে ক্যান্সার হয়েছিল, তো অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে বাবার পেছনে, অনেক টাকা পয়সা সবকিছু মামার থেকে দেওয়া হয়েছিল। আচ্ছা। তারপর নানা ভাই বা মামারা চাইছিল যে মাকে নিয়ে যাবে, কিন্তু আমরা 4টা ভাই বোন কি করব? দাদা দাদি তখন চাইতেছে না যে না, আমার এত ছোট ছোট নাতি নাতনি ফেলে মানে বউকে আমরা দিব না। তো আমার কাকু ছিল, অবিবাহিত ছিল। এখন সবাই ডিসিশন নিল যে কাকার জন্য মাকে রেখে দিবে, যেহেতু আমরা সবাই ছোট। বাবার ছোট ভাই? হ্যাঁ, বাবার ছোট ভাই রেখে দিবে, এটাই ভালো হবে। তো প্রথমত মা রাজি ছিল না, পরে যখন আস্তে আস্তে সবাই বুঝালো নানা বাড়িতে রাখবে, ঠিক আছে আমাদেরকে নিয়ে যাবে, আমরা গ্রামের বাড়িতে থাকবো, তারপরও কোনো একটা প্রবলেম হবে, মানুষ একটা কথা বলে ফেলবে, কারো মুখ তো আর চাপা দিয়ে রাখতে পারবে না। সবাই বুঝাচ্ছে এটা যে ওরা থাকবে, ওদের বাবার বাড়িতে থাকবে, ভালো থাকবে, আর এটা তো অন্য কেউ না, নিজের আপন কাকা। তো এটা বলার পর বাবা মারা যাওয়ার 3 বছর পর মায়ের সাথে আর কি বাবার বিয়ে হয়। হ্যাঁ, বিয়ে হওয়ার পর দেখ ভালো, আমাদের বাবা নাই, বাবা মরে গেছে, এটা আমরা বুঝতে পারিনি। ছোট তখন আমাদের বয়স 3-4 বছর, আমার ছিল, আমার ছোট ভাইয়ের 3 বছর এরকম। আমরা মানে বাবার অভাবটা কি আমরা বুঝতে পারিনি, কখনো বুঝতে পারিনি। মানে আপনি ছোটবেলা থেকেই জেনেছেন যে কাকাই হচ্ছে আপনার বাবা? কাকা এতটুকু জানতাম। মানে আস্তে আস্তে যখন বড় হলাম, আমরা সবাই কাকা ডাকতাম, তো এটা নিয়ে মানে কেউ বলতো কেন কাকা ডাকিস, এত আদর করে বাবার ডাক। কাকা জানছি কাকাই, মানে এতটুকুই, কিন্তু আমাদের বাবার মতো সবকিছু তো আমাদের কাকা। আচ্ছা। আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম। তো ক্লাস যখন আমি 4 পড়ার অবস্থায় 26 মাসে ফুল লাগবে, আমাদেরও স্কুলে অনুষ্ঠান হবে, তো সবাই ফুল অ্যারেঞ্জ করতেছে, কিন্তু আমি পারতেছি না, আমি ফুল আনবো কোথা থেকে, মানে এরকম একটা চিন্তাধারা যে কোথা থেকে ফুল আনবো। একটা ভাইয়া শুনলো যে আমি ফুলের জন্য করতেছি, তো ভাইয়া বললো যে তোর কি ফুলের দরকার? তুমি হ্যাঁ ভাই, আমার না ফুলের দরকার। তো বললো আচ্ছা তোকে আমি ফুল দেবো, তুই বিকালবেলা ওখানে আসিস, একটা জায়গার নাম। কোন ক্লাসে তখন? আমি ক্লাস 4 তখন। ক্লাস 4-এ? ফুল কেন? মানে 26 মার্চের সময় অনুষ্ঠান হবে, ওই স্কুলে অনুষ্ঠান হবে, সবাই ফুল নিবে, আমার হাতে ফুল থাকবে না, এটা। আচ্ছা আচ্ছা। তো ফুল খুঁজছিলেন আপনি? হ্যাঁ, ফুল খুঁজতেছিলাম তখন, কিন্তু তখন পাওয়া যায় না, যেহেতু গ্রামে। আমি ওখানে গেলাম। আচ্ছা। তো ভাই একটা ঝোপের আড়ালে আমাকে ডাক দিল, আমি ওখানে গেলাম পর ভাইয়া ফুল কই, পরে দাঁড়া দিচ্ছে, তোকে পরে দিব। তো বলুন আমার গায়ে আর কি হাত দিচ্ছে, অস্বাভাবিকভাবে হাত দিচ্ছে। তো আমি তো ছোট, তখন কিছু বুঝি না। তো আমি তখন কান্না করতেছি যে ভাইয়া এটা কি, আমি মানে কান্না করতেছি, আপনি কি করতেছেন, আমি সবাইকে বলে দিব, আপনি তো আমাকে ফুল দিবেন, ফুল দেওয়ার জন্য ডাকছিলেন, কিন্তু এরকম করার কি, মানে এরকম করে কান্নাকাটি করতেছে। তখন আমার চেপে ধরে রাখছে যে আওয়াজ করিস না, চুপ, আওয়াজ করিস না। তো আমি তখন কান্নাকাটি করতেছি, করার পর তখন ভাইয়া মানে কিছু করতে চাইছিল আবার অস্বাভাবিকভাবে, তো আমি বুঝতে পারতেছি না যে কি করব। তখন আমি কান্নার পরিমাণটা বাড়িয়ে দিলাম। তখন ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, আমার গালে বাবা হাত দিয়ে বললো যে ঠিক আছে তুই চলে যা, তুই কাউকে কিছু বলিস না। আচ্ছা।
তো এটা আমার একটা কাকা দেখলো আর যে উনি আর আমি ওখানে ছিলাম। আচ্ছা। কাকাটা দেখার পর কি করলো, উনি আমাকে আর কিছু বললো না বা ওনাকে কিছু বললো না। আমি তো ছোট, আমাদের কিছু হয়নি বা কি, আমি তো তখন কিছু বুঝি না এগুলা কি। তা আমি বাসায় চলে আসলাম। আসার পর তার 1-2 দিন পর আর কি দুপুরবেলা আর কি মা ডাক দিল আমায়, যেদিকে আয়। বলছে কি, বলে যে তোকে নাম ধরে বললো যে ও ও ও তোকে কি করছে। বলছে না মা কিছু করে নাই তো, ওর সাথে ওখানে গেলি কেন? তো আমি বললাম যে না কিছু করে নাই, এমনিতে আমি ফুলের জন্য গেছি, এটা বললাম। তো বলার পর মা কিছু বলে নাই। পরের দিন বাবাকে আবার ওই কাকাটা বললো। বলার পর আমাকে খুব মারা হলো। মানে একটা মানুষ এত মারে ফ্যামিলি থেকে, যে মা বাবা খুব খুব মারতেছিল, যে কি করছে বল। তো আমি বলছি আমাকে কিচ্ছু করেনি। আমার 2টা হাত বেঁধে উপর দিয়ে হাত ছিল আর পাগুলা নিচে কিছু ছিল না, পাগুলা ছড়ানো ছিল। ওই অবস্থা আমার গায়ে পিঁপড়া ঢেলে দিছিল। পিঁপড়া ঢেলে দিয়েছিল মানে আমি শিকার যাই যে কি হয়েছে। লাল পিঁপড়া? হ্যাঁ, লাল লাল বড় বড় পিঁপড়াগুলা। এটা চাচা মানে আপনার বাবা? মা বাবা দুজনেই। বাবা বলতে মানে চাচা? কাকা। হ্যাঁ কাকা। মানে কি করছে, তুই কেন গেলি ওখানে, কি করছে, শিকার যা। দেখেছিল যেন কি একটা কাকা, আপনারই আবার না আমার আপন না, দুঃসম্পর্কের এক কাকা দেখেছেন, দেখে আপনার বাবা মাকে বলেছে, তো বাবা মার শিকার যাওয়ার জন্য লাল পিঁপড়া দিয়ে দিয়েছে। হ্যাঁ বললো পিঁপড়া দিয়েছে, খুব মারতেছিল। ওকে। তো আমার তো কিছু, আমি তো শিকার যাই না যে না কিছু করছে, তো আমরা শিকার যা তাহলে মারবো না। মানে এত পরিমাণে মারা হয়েছে যে আমার আর নিঃশ্বাস নিতে পারতেছে না, খুব মারা হয়েছে। তো মারার পরে বললাম যে হ্যাঁ কিছু করছে, কি করছে সেটা তো নিজে বলতে পারি না, কিছু করছে। তো দেন ওখানেই মারা হয় না। তো না হওয়ার পর আর কয়দিন পর আর কি, যে মা কোনো কিছু হইলে ওটা নিয়ে আমাকে বিভিন্ন কথা শোনাতো, যে তুই ভালো না, তুই এরকম করস, তুই আমার মান সম্মান ডুবাবি, এই করে খুব মারতো। আর আমি খুব কালো ছিলাম। আচ্ছা। খুব কালো, এটা নিয়ে শুনতে হতো কথা। গ্রামের বাড়িতে খুব কথা শুনতে হইতো, কালো, এত কালো, মানে কেউ দেখলে নাক চিটকাতো, কালো, এরকম একটা জিনিস। ব্যাপারটা তখন ওই যে পড়াশোনা খুব ভালো ছিলাম, তখন নিজের ভিতরে আস্তে আস্তে মানে কেমন জানি একটা কাজ করতেছে, যে সবাই এরকম বলে, আর এটা নিয়ে আমার সারাক্ষণ কথা শুনতে হচ্ছে। আসলে তো আমি কিছু করিনি। যে কোনো সমস্যা হলে মা আমাকে এগুলো নিয়ে কথা শোনাতো, কোথায় যেতে চাইতাম মা দিত, হ্যাঁ এই জন্য যাবি নাকি, মা এটা বলতো। মা এখন বুঝি হয়তো মা শাসন করতেছে, কিন্তু শাসন করাটা এইভাবে হয়তো উচিত ছিল না, বোঝাতে পারতো, তো এটা না করে এরকম করতো। তো আমি খুব ডিপ্রেশনে ভুগতেছিলাম, যে কারো কাছে কিছু বলতে পারতাম না, কিন্তু নিজে নিজে একা একা বসে কাঁদতাম। আচ্ছা। আমার মেজো ভাই ও আবার মাঝে মাঝে বলতো, এই তোর মা কি বলে রে এটা, ও আমার 2 বছরের বড়, তো তখন ও ছোট, মা তোর কি বলে রে এটা, না জানি না মা কি বলে এটা। তো মা যখন ওই ছেলেটার বাবার নাম উল্লেখ করে বলতো, ওই ছেলের সাথে এরকম করতে চাস, কোথাও যাবি, কোথাও যাওয়ার নাম করলে হ্যাঁ ওর কাছে যাবি, মানে এরকম কিছু। তো ভাই বলতো ওর নাম কেন বলে, আমি জানি না রে, আচ্ছা বাদ দে না। তো আমরা ভাই বোন, ছোট মেজো ভাই আর আমি খুব মিল ছিলাম, মানে খুব মিল। যা সমস্যা তো দুজন দুজনকে খুব ভালোবাসতাম, ভাই বোন দুজনকে। তো এরকম চলতে চলতে ক্লাস 7 চলতেছে, পড়াশোনা যে ওই যে একটা ভালো একটা পড়াশোনা একটা পর্যায়ে ছিল, ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। আমি আর পড়াশোনাটা ঠিক মতো নিতে পারছি না। এটা হওয়ার পর আমি যেটার সঙ্গে জড়িত না, সেই দোষটা আমার কাছে আসছে, এবং এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে ফ্যামিলি। ওই যে আমি কালো, মানে কেউ তাকে আসছে হয়তো বলতেছে যে তুমি তো তোমার গোষ্ঠীর বাহিরে, তবে একটা কাজ হতো, যদি ফর্সা হতো চেহারাটা মোটামুটি ভালো হতো। এগুলো নিয়ে আপনাকে বলছিল? খুব বলা হতো, মানে আমি শুনতাম, কিন্তু কাউকে কিছু বলতাম না, মাকেও বলতাম না যে মা আমাকে এটা বলে, কোনোদিনও মাকে কিছু বলতাম না, যে যাই বলুক না কেন। এরকম করতে করতে আমার আর মানে পড়াশোনার দিকে আর মন নাই, ওই এসব নিয়ে সারাক্ষণ চিন্তাধারা ছিল। তো ক্লাস 6-এ যখন উঠি তখন মানে খুব অসুস্থ হয়ে যাই আমি এসবই এর ভিতরে। তো ডাক্তার বলতে এই সেই জন্ডিস, এই সেই রোগ, কিন্তু আসলে না, মানে মূলত আমার কি সমস্যা সেটা আমিই বলতে পারবো, যে আমি এগুলো নিয়ে খুব টেনশন করি, যে কি হলো, মানে কেন এরকম হচ্ছে আমার সাথে। তো এটা হওয়ার পর ক্লাস যখন আমি 7-এ পড়ি, তো তখন আমাদের মোটামুটি ভালো চলতেছে, ফ্যামিলি ভালোই চলতেছে, মানে কোনো দিক দিয়ে কোনো সমস্যা দেখতেছি না। 2005 সালে আমার মেজো খালামণি মার্ডার হয়। ঘটনা কি ছিল, মানে আপনি কিভাবে দেখলেন, কিভাবে জানলেন? সেটা জানা হলো যে আমার মেজো খালামণি আমাদের বাড়ি থেকে 2-3 গ্রামের পরে ছিল। মেজো খালামণির লাশটা পানিতে ভেসেছিল।
আপনি খবর পেলেন কিভাবে, আপনি জানলেন? আমাদেরকে ওনাদের মানে ও বাড়ি থেকে আমাদেরকে খবর দেওয়া হলো আর কি। তো আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম যে লাশটা অস্বাভাবিকভাবে কিছু মা বুঝতে পারলো যে আমার বোনের এরকম হলো কেন, মানে একটা মানুষকে মেরে পানিতে ফেলে দেওয়া হলো, তার শরীরের অস্বাভাবিক কিছু দেখা গেল। তো মারা যাওয়ার পর মানে এই একটা সমস্যা শুরু হয়ে গেল, আচ্ছা, যে এই একটা আরেকটা জিনিস মানে মাথায় এফেক্ট করলো, যে এরকম একটা কিছু আমাদের লাইফে হয়ে গেল। যে আমার খালামণি খুব ভালো ছিল, আমাদের খুব আদর করতো, ওকে, মাও খুব মানসিকভাবে মানে হয়ে গেল। তো এটার পর খালামণি কিছুদিন মারা যাওয়ার কিছুদিন পর কি হলো, আমার বড় ভাই তখন ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিল, পরীক্ষা টেস্ট দেওয়া হয়ে গেছিলো, পরীক্ষাতে ছিল। তো শুনতে পারলাম মানে খালামণি মারা যাওয়ার কয়েকদিন পর শুনতে পেলাম যে ভাই একটা রিলেশন করতেছে। আপনার বড় ভাই? হ্যাঁ, বড় ভাই একটা রিলেশন করতেছে, তো ওনারা দিবে না ভাইয়ের কাছে, বা আমরা ওটা আনবো না, এরকম কিছু চলতেছে, এরকম নিয়ে আর কি চলতেছে। মানে কি যে একটা অবস্থা, মানে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তখন আপনি কোন ক্লাসে? ক্লাস 4? ক্লাস 7। ক্লাস 7, ওকে। ভাইয়া রিলেশন করছে, এখন ওনারা দিবে না, আমরাও আনবো না, এরকম কিছু আর কি। ভাইয়া তো তখন ছোট ছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, তখন তো আর আমরাও সবাই ছোট ছিলাম, কিভাবে সম্ভব এখন? জি, মানে যার সাথে রিলেশন করছে তো উনি তো ভাইয়াকে বিয়ে করবে, ভাইয়ের সাথে আসবে, এটা নিয়ে ওনাকে খুব মারা হইতো। তো ওনাকে মারা হইতো, প্লাস ওনারা আমাদের এখানে আসতো, আয়েশা আমাদের সাথে ঝামেলা করতো, যে আমাদের মানে মেয়েকে এই করছে সেই করছে, এইসব নিয়ে খুব ঝামেলা হতো। তো ঝামেলা হওয়ার পর এরকমভাবে চলতেছিল। তো আমি যে ওই যে ক্লাস 4 থেকে কিন্তু আর কোনো ছেলেদের সাথে কোনোদিন কোনো ছেলের সাথে আমি আর মিশি না। ওই ঘটনার পর থেকে কোনো ছেলেদের সাথে আমি মিশি না। এবং বাড়িতে কোনো ছেলে আমার পরিচিত হোক অপরিচিত হোক, কারোর সাথে কোনো কথা নেই। স্কুলে যেতাম, আসতাম, পড়াশোনা করতাম, যতটুকু পারতাম, এভাবে চলতো। আচ্ছা, এখানে চলতেছে এই সমস্যাটা ভাইয়ের ইয়েটা নিয়ে। তো ভাইয়াকে তখন আর ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়া হয়নি, ভাইয়াকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো মামার কাছে। তো ভাইয়া একটা দোকানে ম্যানেজারি ইয়েতে ঢুকলো, খুব ভালো ইয়েতে চলতেছে। 2008 সালে ওই ভাইয়া ওনাকে বিয়ে করলো। তখন আপনার ভাইয়া কি করে, বয়স কত? ভাইয়া তখন শেয়ারে ব্যবসা করে। আচ্ছা, 23-24 বছর ভাইয়া তখন যে মেয়েটাকে লাভ করতো তাকে বিয়ে করলো। তা অনেক কিছু হয়ে বিয়েটা হয়েছে, অনেক কাহিনী হয়েছে, অনেক কিছু হয়েছে। ওনারা ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট না, বাট আপনার গল্পটা ইম্পর্টেন্ট। এখন আমার যে গল্পটা ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে যা কানা হলো, আনার পর থেকে এখন আবার ফ্যামিলিতে আরেকটা সমস্যা, যে আছে না বউ শাশুড়ির সমস্যাটা, জি, ওইটাই চলতেছে। মানে মা বা ভাবি, মানে ওনাদের প্রতিদিনে কিছু নিয়ে সমস্যা হচ্ছে। তো কিন্তু আমাদের ভাই বোনদের সাথে বা আমার সাথে কোনো সমস্যা হয়নি, ভাবির সাথে কখনো কোনো সমস্যা হয়নি, ভালোই চলতেছে। এরকমভাবে চলার পর যখন মানে এগুলা আমি ক্লাস তখন 9-এ পড়ি। আচ্ছা, ক্লাস 9, ঢাকা নরসিংদী থেকে তো একটা ছেলে আমাদের ওখানে একটা কাজে আমাদের ওখানে গেল। আচ্ছা, আমাদের ওখানে যাওয়ার পরও আমাদের মানে বাসার পাশেই তারা বাসা ভাড়া নিল। নেওয়ার পর ওরা আবার মার সাথে কথা বলতো, বা মাকে কাকি টাকি ডাকতো, খুব ভালো। মা কিন্তু ওই ডিপ্রেশনে ছিল যে আমার মেয়েটা কালো। এখন মা আস্তে আস্তে আমি বড় হচ্ছি, এখন আবার মানে চিন্তা যে আমার মেয়েটা কালো, কিভাবে বিয়ে দিব, মানে এটা খুব চিন্তা করতো সবাই, যে মেয়েটাকে বিয়ে দিব কিভাবে। কয় বোন ছিলেন আপনারা? আমরা 2 বোন। ওই কাকার ঘরে একটা মেয়ে হয়েছিল। আপনি ছোট বোন? হ্যাঁ, না আমি বড়, আমি কাকার ঘরে একটা মেয়ে। আচ্ছা, হ্যাঁ। তো আপনি কি কাকাই বলতেন না বাবা বলতেন? হ্যাঁ, কাকাই বলতাম। আমরা 4 জন কাকাই বলতাম, ছোট বোনটা বাবা বলতো। হ্যাঁ, বাবা বলতো। মা একদিন রাস্তায় কি করতেছে, মানে দাঁড়ায় আছে একটা মেয়ে, ফর্সা মেয়ে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যাওয়ার পর মা বলতে চায়, আল্লাহ তুমি আমার ছোট মেয়েটাকে যা দিলা, আমার বড় মেয়েটাকে এরকম করে তৈরি করলা যে আমার মেয়েটাকে আমি একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না। এটা আপনার সামনেই বলেছে? না, আমি ছিলাম না তখন। আচ্ছা, আমাদের অবস্থান তখন মোটামুটি ভালো, ভাইয়া শেয়ারে ব্যবসা করতেছে, ভালো, খুব ভালো। মা এটা বলার পর একজন শুনলো, ওই যে যারা বাসা ভাড়া নিচ্ছে আমাদের ওখানে, ওই একজন শুনলো। মানে কার কাছ থেকে শুনেছে? মা বলতেছে, এটা ও শুনলো। আচ্ছা, ও হেঁটে যাচ্ছে, মেয়েটাও হেঁটে যাচ্ছে, মা ওই কথাটা তখন বললো, জুড়েই বললো। তো বলার পর আমি তখন স্কুলে ছিলাম। তো শোনার পর ও কি করলো, আমার একটা আপুর সাথে ওর ভালো মানে যোগাযোগ ছিল। তো আপুকে বললো যে এরকম মানে ওকে আমার ভালো লাগে, ওকে বলা নিয়ে আমাকে একদিন খুব মানে করতেছে যে তুই এভাবে মানে জীবন চলে কেমনে, খাওয়া দাওয়া না করলে কেমনে হবে, এরকম ও শুনতেছে। ও শুনলো, শোনার পর আপুকে বললো যে আপু ওকে একটু ডাকেন, আমি ওর সাথে একটু কথা বলবো। আমাকে ডাকা হলো। তো ডাকার পর আমি গেলাম, ওই আপুর ঘরে গেলাম, যাওয়ার পর বললাম যে কেন ডাকছেন আমাকে। তো ডাকার পর বললো যে তুমি বসো, তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা, বললাম যে কি কথা, বল তুমি বসো। বলে যে ছেলেটার নাম কি ছিল? নাসির। ওকে, হ্যাঁ। তো বলার পর বললো যে তুমি ভাত খাওনি কেন?
বলছে না আমার না খেতে ইচ্ছা করতেছে না, আমার ভালো লাগে না, আমার খাইতে ইচ্ছা করে না। তো বললো যে আমার সাথে ভাত খাওয়া, বলছে না আপনার সাথে আমি খাবো কেন, এটা বলে আমি ওখান থেকে চলে আসছি। আচ্ছা। তো উনি আর খায়নি, চলে আসার পর এখন আমি খাইনি, উনিও খায় না, মানে দুজনই না খায় অবস্থা আছে। তখন আপু বললো যে এখন আপুকে বলো, ওকে বলবো না আমাকে একটা চিঠি দিতে, 2009 সাল, তখন ওকে বলবেন একটা চিঠি দিতে, যে চিঠিতে আমি মানে ও আমাকে বলবে যে আমি কেন খাইনি বা ওকে আমাকে খেতে বলতে হবে এরকম কিছু। তো আমি কি বলবো, কেন করবো এটা? যখন আপু এটা বললো আমি তো প্রথম রাজি না, পরে আরেকটা ফুপি ছিল, সেও বললো যে বকর না, কি হয়েছে, সমস্যা কি, এটা তারা মহাভারত কিছু না, ও চলে গেলে তো তারপরে তার কোনো কিছু না, তার সাথে তার কোনো যোগাযোগ নেই। তো আমি রাজি হলাম, আচ্ছা ঠিক আছে চিঠি লিখবো। এখন চিঠি লিখতে গিয়ে আমি একবার কি চিঠি লিখবো আমি তো বুঝতে পারতেছি না কিভাবে লিখবো। তো একবার চিঠি লিখতে গিয়ে 10টা পেজ নষ্ট করলাম, চিঠি আমার লিখতে পারিনি আমি। অনেক কষ্ট করে চিঠি লিখলাম, লিখে ওনাকে দিলাম যে আপনি কেন খাননি, আপনি নাকি খাননি। আপু বললো আচ্ছা ঠিক আছে আপনি খান, আমিও খাবো। তো এটা বলার পর ও খেলো। এরকম 2-3টা মানে চিঠি দেওয়া হলো আর কি, 3টা। তো আমি আসলে একটাতে লিখলাম যে আচ্ছা আপনি কি চান আমার কাছে, মানে কেন এরকম বলতেছেন। তো বললো যে চোখের ভাষা বুঝে না সে মনের ভাষা বুঝবে না, তুমি কি আমার চোখ দেখে বুঝতে পারো না যে আমি কি বলতে চাই? না আমি তো কিছু বুঝতে পারিনি। ওইটার বলার পর তার কয়েকদিন পর ওরা চলে আসলো, ওদের কাজটা শেষ, ওরা চলে আসলো। আচ্ছা। তো আমার বাবা তখন ফোন ব্যবহার করতো, আমি বা মা কেউ ব্যবহার করতাম না। তো বাবার ফোন নাম্বার নিয়ে আসা হলো। তো নিয়ে আসার পর ও মাঝে মধ্যে ফোন দিত, আপুর সাথে কথা বলার জন্য ফোন দিত, যে আপুর সাথে কথা বলবো। তো আপুর সাথে কথা বলা তখন তো আমরা আমাকে দিত, তো আপুর সাথে ফোন দিলে বুঝতাম যে আমার সাথে কথা বলবে এরকমভাবে। তো ওনার কথা আমার খুব ভালো লাগতো, ওনার কথা বোঝানো খুব সুন্দরভাবে কথা বলতে পারতো, গুছিয়ে কথা বলতে পারতো, সেটা আমি তখন পারতাম না। উনি কথা বলতে পারতো খুব সুন্দরভাবে, তো ওনার সাথে আমি কথা বলতাম, ভালো লাগতো। এরকম করতে করতে এসএসসি পরীক্ষা দিলাম, মানে ওনার সাথে আমার যোগাযোগ হতো এরকম কি 1 মাস 15 দিন 20 দিন এরকম আর কি, এতদিন পর পর আর কি ওনার সাথে আমার যোগাযোগ হতো। তখনও কি মানে ওনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক তৈরি হয়েছে নাকি জাস্ট এমনিতেই হাই হ্যালো করেন? তখন আর কি সে বললো আর কি এরকম মানে অনেকদিন পার হয়ে যাওয়ার পর আর কি উনি বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমিও উচ্ছ্বাস বয়স, তখন ক্লাস 9 থেকে 10 উঠলাম, বা আবেগের বয়স, আমিও ঠিক আছে কথা বলি। আমার কথা ওনার সাথে আমার কথা বলতেই ভালো লাগে। এবার প্রেম ভালোবাসা কি জানি না তখন সেটা বুঝতে পারি, কিন্তু আমার ভালো লাগে, ওনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো। তো ভালো লাগার পর কথা বলতাম, মাঝে মাঝে এরকম ফোন দিত, কথা বলতাম। উনি তখন বললো জানো তোমাকে কেন এত ভালোবাসি, এরকম এরকম তো আমার মা একদিন এটা বললো। আর আমি তখন মনে মনে এটা চিন্তা করলাম যে আমি যে কাকির মেয়েকে আমি বিয়ে করবো, এবার যা কিছু হোক। এখন ওর চিন্তা আর কি যে আমাকে আসলে আমার ফ্যামিলি দিবে কিনা ওর কাছে, সেরকম চিন্তাধারা হইতো, এরকম চিন্তাধারা ভাবনা করতো। করার পর আস্তে ধীরে চলতে চলতে তখন 2010 সাল, আমি তখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছি। তো দেখা করতো, আসার পর আর কি ওর সাথে এরকম হয়েছে যে ওর সাথে আমি দেখা করব রাতের বেলা, ও আপুর বাসায় আসলো। তো আমি মানে আমি আমার ঘর থেকে বের হলাম, ওর সাথে আমি দেখা করলাম। মানে এরকম হলো যে ওর সাথে আমি দেখা করব, ও আমাকে অনেক দিন পর কাছে পাইছে, ও আমাকে ধরবে, এরকম কিছু চিন্তাধারা ছিল যে আমাকে ধরবে, জড়িয়ে ধরবে, বা আমিও এরকম কিছু। তো ও মানে এরকম করে আবার হাতটা সরায় ফেললো, সরাই ফেলে হাতে ব্যথা পাইছে, তারপর হাতটা সে সরাই ফেললো, যে সে আমাকে কোনোদিনও টাচ করবে না। মানে ওর চিন্তাধারা ছিল যে সে আমাকে কোনোদিনও টাচ করবে না, যা করবে মানে পরে, মানে ওর চিন্তাধারা এরকম ছিল। তো হওয়ার পর ওটা যাওয়ার পর যখন এসএসসি পরীক্ষার পর ইন্টারমিডিয়েটে উঠলাম, তখন আবার কি হলো যে আবারও বললাম যে ওর সাথে আমি দেখা করব, তো এখন কিভাবে দেখা করব? দেখা করা তো একটা ব্যাপার আছে, বাড়িতে আসা লাগবে না, এটা মোটামুটি বাড়িতে জেনে গেল, আমার বাড়িতে জেনে গেল। জানার পর আর কি বড় ভাই আর কি আমাকে বললো যে মুনি এটা কি ঠিক? আমি আবার ভাইকে বললাম যে ভাই আমার প্রতি বিশ্বাস রাখতে পারবো না। যখন ভাই একটা সময় আমাকে বোঝালো এরকম কিছু করিস না, ভাইয়া ভুল করছি, কিন্তু তুই করিস না। তো আমি ভাইয়া ঠিক আছে, আমি এসব কোনোদিনই করবো না। যখন ভাই আমাকে বোঝালো তখন ভাইকে আর কিছু বললাম না, চুপচাপ শুনে গেলাম। এখন 2010 সালে ওর সাথে আমার দেখা করতে হবে, যখন ইন্টারমিডিয়েটে পড়তেছি তখন বললাম যে ওর সাথে আমি দেখা করবো, ওকে ফোন দিলাম। তো ফোন দেওয়ার পর একটা জায়গা সিলেক্ট করা হলো যে এখানে দেখা করব। দেখার পর তো ও আমাকে আসার আগে বললো যে আমি তোমাকে দেখা করব, তবে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি সেটা দিবা? ও তখন নারায়ণগঞ্জে, কি নাম ছিল ছেলেটার? নাসির। হ্যাঁ, নাসির তখন বললো যে আমি তোমার সাথে দেখা করব, তুমি কি সেটা দিবা? তো বললাম যে কি? তো
তো বললো যে আমি তোমাকে একটা কিস করব। তো আমি তখন বললাম যে তোকে না আমি থাপড়ায় আর নারায়ণগঞ্জ আবার পাঠাই দেবো। নাসিরকে বললেন? হ্যাঁ, ডাইরেক্ট আমি এটা বলতেছি ওকে। তো বলতেছে, হাসতেছে, বলতেছে দেখ পাগলি বলে কি, ও আমাকে সবসময় পাগলি বলতো আর কি। যাক হলো, তো ওর সাথে আমার দেখা করার আসলো। আর আসার পর আমার একটা আপুর বাসায়, অন্য আর একটা আপুর বাসায় দেখা করলাম। দেখা করার পর ওর সাথে তাও আমার দূরত্ব 2.5 হাত 3 হাতের মতো এরকম দূরত্ব বেজায়, কথা বললাম, দেখা করলাম। করার পর ও চলে আসলো নারায়ণগঞ্জে, আমি চলে গেলাম বাসায়। তো তারপরে সে ফোন দিল আমাকে, ফোন দিয়ে বললো যে জানো আমি তোমাকে চাইলে কিছু করতে পারতাম, চাইলে তোমাকে একটা কিস করতে পারতাম, কেন করিনি জানো? বললাম যে কেন? যে আমি যদি তোমাকে এখন একটা কিস করি তাহলে এখানে সব কিছু শেষ। আমি জানি তুমি কেমন ধরনের মেয়ে, এখানে সব কিছু তুমি শেষ করে দিতা, কিন্তু আমি সেটা করিনি। আমার দরকার তোমাকে সারাটা জীবন, আমার সারাটা জীবন ভালোবাসা নিয়ে আমি থাকতে হবে, তোমার ভালোবাসা নিয়ে। তো আমি এই সামান্য কতটুকু একটা কিসের জন্য আমি আমার সারাটা জীবন নষ্ট করতে চাই না, আমার ভালোবাসার মানুষটাকে আমি হারাতে চাই না। ঠিক আছে, আপনাদের মধ্যে ধরনের কিছু কথোপকথন হয়েছে। হ্যাঁ, এটা যখন শুনলাম, এটা শোনার পর আমি তো তখন বললাম যে না, একে ছাড়া যাবে না। মানে সামহাও আপনার তাকে এই ধরনের কথার পরে খুব ভালো লেগে গেল? হ্যাঁ, ভালো লেগে গেল, একে ছাড়া যাবে না। তো আচ্ছা, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা করি, ওর ভাবে থাকুক। যেহেতু সবাই বলতো যে আমি কালো, আমার বিয়ে হবে না, এই সেই, তাহলে তো আমার সমস্যা নেই, আমি পড়াশোনা করি, ওর কাজ করুক। তখন ওই বাইরে চলে যাবে। আচ্ছা। তো কলেজে যখন লেখাপড়া করতেছি, সবার একটাই কথা, তুই এত কালো কিছু ব্যবহার করতে পারিস না, কিছু ব্যবহার কর। এখনকার মেয়েরা কত কিছু ব্যবহার করে, কিছু ব্যবহার করে ফর্সা হ, এরকম কিছু বলতেছে। এমন ফ্রেন্ড আছে যে টাকা ধার নিল, তো টাকা ধার বদলে কি বললো যে আচ্ছা ঠিক আছে টাকাটা পরে দিচ্ছি, এ বলে দোকান থেকে আমাকে ফর্সা হওয়ার ক্রিম দিচ্ছে। জিনিসটা কেমন? আচ্ছা তুই এটার দরকার কি? আমি যেমন তেমনই থাকি না, জি, দরকার কি? এটা করলাম, কয়দিন পর তো আমি আবার যেসব হয়ে যাব, তো দরকার কি? তার থেকে এমনি থাকা ভালো। এরকম করে চলতেছিল। আমি যখন প্রাইভেট ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিলাম, তখন আমি হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়তাম একটা ম্যামের কাছে। তো আমার হিসাব বিজ্ঞান খুব ভালো ছিলাম, খুব ভালো স্টুডেন্ট ছিলাম, যে কোনো কিছু আমাকে দেখাতো, একটা চ্যাপ্টার একটা কিছু দেখাতো, দ্বিতীয়বার দেখাতে হতো না। তো এভাবে ভালো মোটামুটি ওই যে ক্লাস 4 থেকে ছেলেদের সাথে কথা বলা বন্ধ হয়েছে, এখন আস্তে আস্তে ছেলেদের সাথে মিশতেছি। এবার একজনের সাথে ভালোবাসার সম্পর্ক হোক আর ওদের সাথে ক্লাসমেট হোক, এভাবে চলতেছে, মিশতেছি। মিশার পর ওদের সাথে ভালোভাবে চলতেছি, পড়াশোনা করতেছি। তো মেয়েদের সাথে যাদের সাথে মিশি, একজনকে বলতেছে আর কি যে ও খুব ভালো মেয়ে। আমার একটা ফ্রেন্ড ওর আরেকটা ভাইকে গিয়ে বলতেছে ও খুব ভালো মেয়ে, ওর সাথে নির্দ্বিধা চলা যায় যে কোনো জায়গাতে, খুব ভালো মেয়ে। হ্যাঁ, বলতেছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, ও কেমন ভালো মেয়ে দেখবো, তোর ওর নাম্বারটা দিস। এটা বলার পর তো বললো যে তো নাম্বার ইউজ করে না, কোনো নাম্বার ইউজ করে না, ওকে আর ওর নাম্বার দেওয়া যাবে না। তো আচ্ছা ঠিক আছে, ওকে দেখবো, অতটুকু ওখানে অতটুকু। আর যে এই যে এর সাথে যে আমি দেখা করলাম, ইয়ে করলাম, তারপর থেকে ওর সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম, যে এর সাথে আমি এখন কথা বলবো না, দেখি না ও ভালো কোনো পজিশনে যায় কিনা। ওর মায়ের নাম্বার তো আমার কাছে আসছে, ভালো একটা পজিশনে যখন যাবে তখন আমিও আমার পড়াশোনাটা শেষ করি, সবকিছু মাথা থেকে দূরে ফেলে আমি আমার পড়াশোনাটা করি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি অ্যাকাউন্টিং এ অনার্স করবো, এরকম ইচ্ছা ছিল। তো তখন আপনি ইন্টারে পড়ি, ইন্টার পরীক্ষার্থী, তখন ইন্টার পরীক্ষার্থী। তো আমার যখন পরীক্ষা চলে আসতেছে, এখন আমার ফোনে দরকার। মেজু ভাইকে বললাম, দেখ ভাই, এখন তো আমার পরীক্ষা চলে আসছে, এখন আমি কি করবো, আমার তো ফোনে দরকার। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে বলবো। এদিকে সাংসারিকভাবে যেটা হচ্ছে যে ভাই বা মায়ের সাথে ভাবির সাথে প্রবলেম চলতেছে অনবরত। এখন যুদ্ধ চলতেছে। এখন সবাই বলতেছে যে এভাবে তো হয় না, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, যেহেতু মেয়েটা বড় হয়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। এরকম ভাবে সংসার তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন 2 দিন পর মেয়েটা দেখতে এমনিতেই কালো, তারপর যদি সমস্যা এরকম ফ্যামিলিতে এরকম সমস্যা, কেউ ভালো কোনো জায়গা বিয়ে দিতে পারবে না, এমনিতে তো ভালো জায়গা বিয়ে দিতে পারবে না, এরকম মানুষ বলে, মুখের উপরে এসব কথা বলে, খুব খারাপ লাগে। তো এসব চলতে ছিল। তো ভাই আমাকে ফোন দিল, যখন মেজো ভাই বললো যে ভাই ওকে ফোন দেন, ওর তো এখন ফোনটা লাগে, যেহেতু সবার সাথে যোগাযোগ করতে হবে, পরীক্ষা চলে আসছে। তো এটা বলছে, ভাইয়া ফোন দিছিল আমাকে। ফোন দেওয়ার পর ওই যে আমার যে ফ্রেন্ডের বললো যে আমার নাম্বার দেওয়ার জন্য, ওকে আমার ওই মেয়ে বন্ধুটা ওকে নাম্বার দিল। দেওয়ার পর ফোন না 2-3 দিন পর নাম্বার দিল, ও আমাকে ফোন দিচ্ছে, SMS দিচ্ছে। তো আমি তো ফোন পিক করতেছি না, বা SMS কে আপনি, SMS বলতেছি আপনি কে, কেন আমাকে ডিস্টার্ব করতেছেন, এই সেই এরকম চলতেছে। ও অন্য জায়গার পরিচয় দেওয়ার পর নাম্বারে ফোন দিল। আমি আমার ক্লাসমেটই, ওই ছেলেটা আমারই ক্লাসমেট। আমি ওকে দেখিও না, চিনিও না কোনোদিনও। আচ্ছা, কিন্তু ওই নাম্বারটা নিয়েছে।
হ্যাঁ, ওর একটা বোন থেকে আর কি, ও আমাদের সাথে পড়তো। তো নেওয়ার পর আপনার নাসিরের সঙ্গে যোগাযোগ অফ? হ্যাঁ, ওর সাথে আমার যোগাযোগ সম্পূর্ণ অফ। ওকে। ফোন দেওয়ার পর এরকম করতেছে, মা শুনলো। আমি যখন বললাম যে আপনি আমাকে ফোন দিন না, আমার প্রবলেম হবে এসে, তখন মা শুনলো। মা তো শোনার পর আমার সাথে খুব মানে রাগারাগি করতেছে। তো রাগারাগি করার পর আমি কি করলাম, মাকে ভাইয়াকে, বড় ভাইয়া তখন বাড়িতে ছিল, ভাইয়াকে ফোনটা দিয়ে দিলাম যে ভাইয়া ধরেন কে ফোন দিচ্ছে, আমি চিনি না ওকে, আপনি কথা বলে দেখেন। তখন ভাইয়া কথা বললো যে ভাইয়া আসলে আমি ওর ক্লাসমেট, ও আমাকে কখনো দেখেনি, ওর সম্পর্কে আমি অনেক জানছি, জানার পর আমার ভালো লাগলো, এই জন্য ওর সাথে আমি একটু কথা বলতে চাইছি, আর ওর সাথে আমি ফ্রেন্ডলি কথা বলবো, আমি কথা দিচ্ছি ওর সাথে আমি ফ্রেন্ডলি কথা বলবো। তো হ্যাঁ বললো আচ্ছা ঠিক আছে। যখন আমার ক্লাসমেটে এরকম কথা বলে আমার ভাইয়ের কাছে, যে খুব ভালো মেয়ে ভাইয়া, ওর সাথে আমি কথা বলবো, তখন ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে। তো ভাই আয়শা বললো যে তুই কথা বলিস ওর সাথে, তোরই ক্লাসমেট। ও তখন ওর সাথে কথা বলতে লাগলাম, মাঝে মধ্যে কথা বলতো, ফোন দিত। তো ও তখন মানে ওর সম্পর্ক ছিল, তো বলতো আমাকে যে বাবার সম্পর্কে আমাকে বলতো, মানে ওর প্রেমের একটা সম্পর্ক ছিল অন্য একটা মেয়ের সাথে। ছেলেটার নাম কি ছিল? সাদ্দামের সঙ্গে আপনি কথা বলতেন, আপনার ক্লাসমেট সে? হ্যাঁ। ওর আবার অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, সেটা আপনাকে বলতো? হ্যাঁ, আমাকে বলতো। আচ্ছা। তো আমাকে বলার পর এভাবে চলতেছিল, তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়ে গেল। আমি যখন আবার মানে প্রাইভেট পড়তাম না, তখন আবার মানে ক্লাসমেট একজনকে জিজ্ঞাসা করে না যে তুই ইন্টারমিডিয়েটের পরে কোথায় অ্যাডমিশন নিবি, একজনকে বলে না। তো আমি তখন বলতাম যে আমি কুমিল্লাতে বা ঢাকাতে অন্য কোনো জায়গায় পড়াশোনা করবো, অ্যাটলিস্ট এখানে পড়াশোনা করবো না, কুমিল্লা ভালো কোনো কাম দিলাম, একটা হাসি দিলাম, মানে অতটুকুই চলে আসলাম। তো ওখানে ওই হাসিটা দেখাটা ওনাদের পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর ওনারা চলে যাওয়ার পর আমি তো তখন পরীক্ষা দিব, পড়াশোনা করতেছি, আমি ওসব নিয়ে ব্যস্ত। পরের দিন ভাইয়াকে ফোন করা হলো যে আপনারা আসেন, আপনাদের বোন আমাকে পছন্দ হয়েছে, আপনারা আসেন। তো এটার পর ভাইয়া গেল, যাওয়ার পর ভাইয়া ছেলের নাম জানলো, পরিচয় জানলো, সে কোথায় থাকে এতটুকু জানার পর ভাইয়া যখন সবাইকে বললো যে এরকম ভাইয়ার ফ্রেন্ড সার্কেল আমাদের গ্রামের পাশাপাশি, তো ফ্রেন্ড সার্কেল জানানোর পর সবাই বললো যে হ্যাঁ ছেলে খুব ভালো, আর দেখতে মাশাআল্লাহ অনেক স্মার্ট, অতটুকুই মানে সবার পছন্দ হয়েছে। এবার ছেলে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, সে পড়াশোনা কতটুকু করছে, এটা দেখার বিষয় না কারো। ছেলে দেখতে ভালো, আর আমার বড় মামাকে জানানো হলো। তো আমার বড় মামা তো আমাদের ফ্যামিলি সব কিছু, আমাদের এই যে ফ্যামিলিতে যত কিছু হোক, বড় মামা আমাদের অনেক হেল্প করছে, আমাদের এখানে এতটুকু আজকে এখানে আসার পেছনে তো বড় মামা, এরকম আর কি। মামাকে বললো, মামাও বললো না ছেলে খুব ভালো, মানে মামা বলছে কোনো সমস্যা নেই, রাজি হয়ে যা। তো সবার চিন্তাধারা এটা ছিল, বাড়িতে কি আছে না আছে সেটা দেখার বিষয় না, বিয়ের পর তুমি কে ঢাকা রাখবে। রাজি হয়ে গেল সবাই। তো ভাই দেখে আসলো। পরের দিন আমি আমার ইকোনমিক্স পরীক্ষা চলতেছিলাম, পরীক্ষার জন্য আমি মানে প্রস্তুতি নিতেছি যে আমি পরীক্ষা দিতে যাব। তখন ভাইয়া বললো যে মেহমান আসবে, পরে যাস। তখন বিকালবেলা পরীক্ষা ছিল আমার, যে মেহমান আসবে পরে যাস। তো কি মেহমান আসবে? পরে বললো যে পরে মা বললো তোকে দেখতে আসবে, ভাবি বলে দেখতে আসবে, পরে যাস। তো আচ্ছা ঠিক আছে। তো ওনারা আসলো, ওনাদের সামনে নেওয়া হলো, ওনারা দেখলো আমাকে, শাড়ি পরিয়ে দেখলো, থ্রি পিস খুলে দেখলো, মানে যে থ্রি পিস পরিয়ে দেখলো, যেভাবে ইচ্ছা ওনারা দেখলো, আমাকে হাঁটালো, কথা বললো, ওনাদের সাথে খাওয়ালো, সব কিছু হওয়ার পর আমি পরীক্ষা দিতে চলে গেলাম, আর এদিক দিয়ে ওনারা থেকে গেলো আমাদের বাসায়। থাকার পর ওনারা কথা সব কিছু ফাইনাল করলো। দিনটা ছিল সোমবার, যে বুধবার দিন ছেলে আসবে, মেয়ে যেহেতু এখন পরীক্ষা, তো কাবিনটা হয়ে যাবে। তারপর যার বাড়ি শেষে এতটুকু পরীক্ষার পর আর কি আমরা অনুষ্ঠান করে আমরা বউ নিব, অতটুকু কথা শেষ। আমি বাড়িতে আসলাম। আপনি তো বুঝতে পারছিলেন যে আপনার বিয়েটা হয়ে যাচ্ছে? না, তখনও জানি না, মানে এত কিছু হচ্ছে, আপনি বাড়ির ছেলের সামনে যাচ্ছেন, হাসি দিয়ে চলে আসতেছেন, এটা তো বোঝাই যাচ্ছে যে কিছু একটা হচ্ছে। না, আমি তখন বুঝতে পারিনি যে বিয়ে হবে আমার, মানে ওই তারপর মূলত ওই আপনার মা যে আপনার ফোনে একটা কনভারসেশন শুনেছিল যে আপনি ফোন দিয়ে না, আমার বাসায় ডিস্টার্ব হবে, এরপর থেকে আপনার ফ্যামিলি অনেক সিরিয়াস হয়ে গেছে যেভাবে হোক। এটা না, তাহলে ওই যে আমি নাসিরের সাথে দেখা করছি, ওটা শোনার 15 দিন পরে এই ঘটনাগুলো হচ্ছে। আচ্ছা, তার মানে এই ঘটনার প্রেক্ষিতেই আপনার ফ্যামিলি চিন্তা করেছে বিয়ে সাথে দিয়ে দিই, তারপরে যা হওয়ার হবে। হ্যাঁ, আর ফ্যামিলি তো যে দুর্যোগ চলতেছে, বর্ষাশুর যুদ্ধ, বুঝতে পেরেছি। বলেন এইসব নিয়ে তো মানে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে ভালো হবে, এরপরে ছোট একটা মেয়ে আছে, ওটাকে পরে দেখা যাবে, এরকম কিছু আর কি। তখন আমি কলেজ থেকে আসলাম, পরীক্ষা দিয়ে আসার পর আর কি শুনলাম যে আমার বিয়ে ঠিক হয়েছে, বুধবার দিন বিয়ে হবে। আচ্ছা, মানে তখন তো আমি মানে কি করব বুঝতে পারতেছি না, যে হঠাৎ করে এটা কি, আর ওটা তো বলতে পারতেছি না। এখন তো বুঝতে পারলাম ওটা শোনার পরে এরকম হলো, আর ওটা কাউকে কিছু বলতে পারতেছি না, মেনে নিলাম, যা কপালে যা আছে তাই হবে, আর কোনো সিনক্রেট করিনি। না করার পর তখন কি হলো, বুধবারে ওরা আসলো। এখন আসার পর আর কি ওরা দেখলো,
এখন আবার দেখবে, বিয়ে হবে আগে দেখবে, ছেলে দেখবে। তারা কিন্তু ছেলে দেখে নাই, ওর মা আর ওর বোন, ওর ভাই দেখলো আমাকে, কিন্তু ও দেখলো না। এখন ও আসলো, ও দেখলো। আপনি ছেলে দেখেছেন ওই সময়টাতে? না, আপনি না, ওকে আমি তখনও দেখিনি। আচ্ছা, দেখলো, দেখার পর বললো যে আচ্ছা আমার তো মেয়ে পছন্দ হয়েছে, আজকে ওর সবকিছু থাকুক। মানে আমাদের ভালো একটা আয়োজন করা হয়েছে, সবাই জানলো যে মানে ওর বিয়ে, নিপার বিয়ে, সবাই জানে এটা। সবাইকে মোটামুটি দাওয়াত দেওয়া হয়েছে, ছোটখাটো অনুষ্ঠান যাকে বলা হয় আর কি। মোটামুটি সবাই জানলো যে আমার বিয়ে আজকে। তো তখন বললো যে আমার মেয়ে পছন্দ হয়েছে। আচ্ছা, এটা তো আমাদের বাবা চাচা কাউকে আনেনি, শুধু ও আসলো ওর কোনো কয়টা ফ্রেন্ড নিয়ে। তখন সবার মনে খটকা লাগলো, কিছু নিয়ে আসেনি। একটা বিয়ে করতে আসবে, একটা শাড়ি তো নিয়ে আসবে, কিছু নিয়ে আসেনি। তো তখন সবার মনে একটা খটকা লাগলো। লাগার পর আর কি ওর যেটা হলো যে আমাকে ওর পছন্দ হয়নি। মানে বুঝলাম না ঠিক, আপনাকে থেকে পছন্দই করলো, আবার পছন্দ হয়নি বলতে? মানে ওর ফ্যামিলি পছন্দ করলো, ও এটা বললো আর কি, মিথ্যা বললো। তারপর মেয়ে পছন্দ হচ্ছে, আমি আগামীকাল আমার বাবাকে পাঠাবো, আমার কাকাকে পাঠাবো, পাঠিয়ে তারপর মানে বিয়ে ডেট ফিক্সড করবো। আচ্ছা, এটা বলে ও চলে গেল। এখন তো সবাই মোটামুটি বুঝতে পারলো যে কিছু একটা সমস্যা। পর ও ফোন দিয়ে বললো যে এরকম এরকম, এখন না বিয়েটা পরে, ওকে টেনশন করতে বলেন না, ওকে পড়াশোনা করতে বলেন। তো ওকে বিভিন্ন জন ভাইয়ের বিভিন্ন ফ্রেন্ড সার্কেলে এসে মানে বিভিন্ন মানুষ বুঝালো, বা ওদের বাড়ি থেকে যখন ওদের বাড়িতে গেলাম তখন শুনতে পেলাম আর কি, আমার শাশুড়ি টাশুড়ি সবাই বুঝালো যে মেয়েটা ভালো, দেখ কিচ্ছু হবে না, বিয়ে কর, কি হয়েছে, কালো হয়েছে, তাতে কি, কিছু হবে না। এটা করে ওকে বোঝানো হলো। বোঝানোর পরের দিন বৃহস্পতিবার ও আবার ভাইয়ের সাথে মিট করলো যে আপনি আসেন, আপনার সাথে দেখা করবো। তো দেখা করার পর আবার বিয়ে ঠিক করলো শুক্রবার দিন আবার বিয়ে ঠিক করলো। এখন তার কিছু করা নাই, তখন ডিসিশন নিলাম যে আর মানে বিয়ে কারোর সামনে যাব না, পড়াশোনা করব। মাকে বলে দিলাম কারোর সামনে আমাকে নেবেন না, এটা খারাপ জিনিসটা যে কত খারাপ হয়েছে, মানে মাকে বললাম যে বুঝতে পারছেন যে আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে গেছে, গ্রামের বাড়িতে জিনিসটা অনেক খারাপ জিনিস, তো আমার আর দরকার নেই, আমি আর বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো। যখন আবার বিয়েটা ঠিক হলো, দ্বিতীয়বার আমি কিছু বলতে পারলাম না, চুপচাপ বিয়েটা করে ফেললাম। শুক্রবার দিন বিয়েটা হয়ে গেল। দ্বিতীয়বার বিয়ে ঠিক হয়েছে কিভাবে? মানে একজনের সাথে ফার্স্টের দিন বুধবার দিন বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আবার শুক্রবার দিন ও নিজেই ঠিক করলো ভাইয়ের সাথে এসে যে আচ্ছা ঠিক আছে, আমরা আগামীকাল যাব, বিয়ে হবে। মানে ছেলেটা আবার রাজি হয়েছে? হ্যাঁ, আবার রাজি হলো। ওকে বিভিন্ন সবাই নাকি নাম কি ছিল? ওর নাম ছিল ফাহিম। হ্যাঁ, ওকে। বিয়ে হওয়ার পর যখন আমাকে আর ওদের বাড়িতে না হয় না, আমাদের বাড়িতে রাখলো, যেহেতু পরীক্ষা। তো ওকে আর আমাকে একটা ঘরে দেওয়া হলো। দেওয়ার পর ওকে আমি দেখলাম, ওকে দেখার পর তো আমি মানে পুরো প্রেমে পড়ে গেলাম। আসলে অনেক সুন্দর ছিল, মানে ও হিসাবে আমি কিছুই না, মানে এতটা সুন্দর ছিল। কথা বলতেছে, তো একটা জিনিস খেয়াল করলাম যে সে আমার দিকে একটাবারও তাকায়নি। আচ্ছা, তখন অনেকটা খারাপ লাগলো যে সে আমার দিকে একটাবারও তাকায়নি। একটা মেয়ের কত চিন্তাধারা থাকে, একটা মেয়ে না সবাই একটা চিন্তাধারা থাকে যে বিয়ের পর বাসরঘরটা হবে অন্যরকম চিন্তাধারা থাকে। তো আমি দেখলাম যে আমার হাজবেন্ডটা আমার দিকে একবারও তাকায়নি আমার দিকে। না তাকানোর ফলে আমি আর কিছু বলিনি। ও কথা বলতেছে, বুঝাচ্ছে যে বিয়ে মানে কি, এই সেই একটা বিয়ে সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বোঝাচ্ছে, কিন্তু ও আমার দিকে শুধু চোখ বন্ধ করে কথা বলতেছে, একটাবারও আমার দিকে তাকায়নি। আচ্ছা, না তাকানোর পরে তো রাতে মানে যখন ঘুমাতে গেলাম, আমি ওর হাতের বাম পাশে ছিলাম। তো রাতে খেয়াল করলাম যে ও আমার বাম পাশ থেকে ডান মানে আমার ও পাশ হলো গিয়ে মানে সিগারেট বাসরাতে। জি। তো এটা দেখার পর তো পুরো আমি শকড যে বিয়ের রাতে হাজবেন্ড একটা বার আমার দিকে তাকালো না, এখন সে সিগারেট খাচ্ছে, মানে জিনিসটা কেমন? এরকম রাত্রে দুইটা খেলো। তো খাওয়ার পর খুব খারাপ লাগলো যে আল্লাহ জানি কপালে কি আছে। তারপর আর কাউকে কিছু বলিনি। বলার পর পরের দিন ও আমাদের বাড়িতে ছিল, থাকার পর ওর একটা ফ্রেন্ড নাকি আমাদের বাড়িতে আসতে চাইছিল, যেহেতু শ্বশুরবাড়িতে যাব। তো বললো যে আমার শ্বশুরবাড়িতে যাবি কি, আমার নিজেরও তো মন ঠিক না, আমার নিজেরও তো বউ পছন্দ হয়নি। সেটা তার ফ্রেন্ডকে বললো, এটা সে আমাকেও বললো। তো আমাকে বলার পর আমি আড়ালে দাঁড়ায় কান্না করতেছি যে কি হলো কপালে। তো কান্না করতেছি, ভাবি দেখলো কি হলো, ভাবি এরকম উনি এই কথা বলে। তো ভাবি ওকে খুব বুঝালো যে ভাই হ্যাঁ বলতে পারবেন মেয়েটা কালো, কিন্তু মানে ওর মতো মানুষ হয় না, সারাটা দিন বলে যেতে পারবেন কিন্তু কোনো প্রত্যুত্তর করবে না, খুব ধৈর্যশীল একটা মেয়ে, ওকে আপনি কখনো কষ্ট দিন না। তখন অতটুকু। তো
ভালোই চলতেছিল, ফোনে কথা টথা বলতাম। ও 3 দিন থেকে চলে আসলো ঢাকায়, ওর সাথে ভালোই কথা, ফোনে কথাবার্তা ভালোই চলতো, খুব ফোনে অনেক কথা চলতো, অনেক কথা হতো। তো ওকে বিভিন্ন কথার মাধ্যমে বুঝাতাম যে শুনো, বাবা মার পছন্দে বিয়ে করছো, কিন্তু এমন আচরণ তাদের সাথে করবে না যাতে তারা কষ্ট পায়। ভাই বোনের সাথে সবসময় ভালো ইয়ে করবা, আগে যে যতটা ভালো করছো তার থেকে বেশি ভালো করবা। তো ওর কথা বলতো, তোমার এই কথাগুলো খুব ভালো লাগে আমার, তোমার এই কথাগুলো আমার খুব ভালো লাগে। এটা হওয়ার পর যখন যখন বিয়ের 1 সপ্তাহ হলো, আগে শুক্রবার বিয়ে হলো, পরে বৃহস্পতিবার আর কি আমি ঘুমাচ্ছি, ও অনেকবার ফোন দিচ্ছে আমার ফোনে, কিন্তু আমি এত ঘুম যাচ্ছি যে আমি ফোনটা রিসিভ করতে পারতেছি না। ও 26 বার আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর আমি ফোন রিসিভ করলাম, রিসিভ করার পর চুপ করেছিল অনেকক্ষণ। তো আমি বললাম যে সরি, আমি না ঘুমিয়ে পড়ছি, ওই দিন পরীক্ষা ছিল একটা, পরীক্ষা দিয়ে আসে আমি ঘুমিয়ে পড়ছি, আমাকে ক্ষমা করে দাও, আমি ফোনটা রিসিভ করতে পারি না। ওই দিন রাতে এসে বললো যে আমি ঠকেছি, তোমাকে বিয়ে করে আমি ঠকেছি। কেমন ঠকছো? যে তুমি ইউজকৃত। বিয়ের কয়দিন পরে এই ঘটনা? 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে সে আপনাকে বললো যে এই ধরনের কথাবার্তা, এই ধরনের কথা। আবার আমাকে জিজ্ঞাসা করলো তোমার কোনো ফ্রেন্ড আছে কিনা, এই সেই না। তো ওই যে আমি সাদ্দামের সাথে কথা বলতাম, ওর সাথে পরীক্ষার সময় বিভিন্নভাবে হেল্প করতো আমাকে, বা আমি ওকে ইয়ে করতাম। আমার জানা যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, তারপর আমি করছি আপনাকে এই প্রশ্নটা, এই কথাটা সে কেন বললো আপনার কি জানা আছে? কারণ আপনি যেটা স্বীকারোক্তি দিয়েছেন এখানে, আমি জানি না, তাতে তো আপনার এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। না, আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি আপনার হাজবেন্ডের সঙ্গে ফার্স্ট মোটামুটি ভালো ছিলাম, মানে স্বাস্থ্য ভালো ছিল, তো সেই ক্ষেত্রে তার এরকম চিন্তাধারা ছিল। তো আপনি ওকে জিজ্ঞেস করলেন না যে তুমি এটা আমাকে কেন বলছো? বা বলে যে আমি বিয়ের আগে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করলাম, তারা এরকম বলে, এরকম কিন্তু তোমার মাঝে এরকম কিছু নাই, এরকম কিছু সে বলতেছে আর কি। আচ্ছা, যেগুলো আপনার মধ্যে অ্যাবসেন্স ছিল সেই কারণে সে আপনাকে বলছে যে আসলে না, কিন্তু আমার সাথে আমার সেরকমই হয়েছে, আমি সেই কষ্টটা অনুভব করছি, আমার সেই জিনিসগুলাই হয়েছে, কিন্তু সে তো চলে গেছে। কষ্টটা আমি পাইছি, পরে বুঝতে পারতেছি আমার কতটুকু কষ্ট হয়, সেটা আমি বুঝতে পারছি। সে তো চলে গেল পরের দিন সকালবেলা। আমি তো সামহাউ সে আপনার মুভমেন্ট বা সবকিছু মিলিয়ে সে যেটা গেস করেছে যে আপনার বিয়ের আগে অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল, হ্যাঁ, শারীরিক সম্পর্ক ছিল, সেটা একটা বিষয়। খুব সামাজিকতার জায়গা থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি না, আমাদের সমাজে এগুলো এক ধরনের ট্যাবু মনে করা হয়। কিন্তু একটা মেয়ের সংসার জীবন শেষ হয়ে যাওয়ার জন্যে ভয়ঙ্কর রকমভাবে এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়। আপনারা আপনাদের জায়গা থেকে বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। আমি জানি যে আজকে যারা জীবন গল্প শুনছেন তারা প্রত্যেকেই নিজের জায়গাটা থেকে আজকের এই ঘটনাগুলোকে হয়তো নিজের জীবনের সাথে রিলেট করতে পারবেন। তারপর কি হলো, ও আমাকে এগুলো যখন বললো তখন আমি খুব কান্নাকাটি করলাম যে শুনো, এরকম কিছুই না, তুমি একটাবার বিশ্বাস করো আমাকে, বুঝে তোমাকে আমি জীবনে বিশ্বাস করবো না। এগুলো বলার পর কি হলো, আমার পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার পর ওই যে ওর সাথে আমার চলতেছে, কথাবার্তা চলতেছে, মাঝে মাঝে ঝগড়া হচ্ছে, আর ফ্যামিলিতে ওর ফ্যামিলিতে খুব রাগ ভিপ করতেছে যে এরকম একটা মেয়ে আমার জন্য আনছেন, এত কালো মেয়ে, আমি সমাজে যেতে পারবো না, এই না সে না। খুব তাদেরকেও প্রেশারে রাখতো, আমাকেও রাখতো, ঝগড়া আমাদের সাথেও করতো, তাদের সাথেও করতো। জি, এরকম করতে করতে পরে আমার পরীক্ষা শেষ হওয়ার পর এখন অনুষ্ঠান হবে, তো বললো যে আর কয়দিন পরে যাই। আমি বলি যে কয়দিন বাড়িতে থেকে কি করব, শ্বশুর বাড়ি থেকে কেউ আসা হুট করে নিয়ে যাবে, কিন্তু কোনো অনুষ্ঠান হবে না, এটা কোনো কথা হলো? আমার বিয়ে হলো, কিছু হবে না, এটা কি কেমন না? আমি ফ্যামিলিতে বড় মেয়ে, তো তার থেকে বলে আমি ঢাকা চলে যাই। আচ্ছা, মামার বাসায় গিয়ে বেড়াই, ওখানে চলে যাই। ওখানে গেলাম, ঢাকা চলে আসলাম। আসার পর ও আর মামার বাসা পাশাপাশি, যেতাম ওর কাছে, মানে এরকম হতো, তারপরও যেতাম ওর সাথে। আমার সাথে এমনিতে সবকিছু চলতেছে, কিন্তু এগুলো সে বলে যাবেই। আচ্ছা, বিভিন্ন কলেজের নাম ধরে বলতো যে এইসব মেয়েরা যে খারাপ তুমি জানো? না, আমি কিভাবে জানবো? বলতো, মানে ও বিভিন্ন বিকৃতভাবে কথা বলতো। তো আমি বলতেছি তুমি এগুলো কি বলো, আমি তো এগুলো জানি না। বলছে হ্যাঁ, তুমি ঢং করো না, তুমি এগুলো সবই জানো, তুমি ঢং করো না, তুমি এগুলো সবই জানো। তো বলার পর আমি মানে কি করবো বুঝতে পারতেছি না, এগুলো নিয়ে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে, কাউকে বলতেও পারতেছি না। তো সে আমার একটা শারীরিক একটা দিক তুলে বললো তোমার এটা এরকম, কিন্তু একটা মানুষের এরকম না। তো আমি বললো হ্যাঁ, এগুলো কি চলতেছে, আমি তো জানি আমি কিরকম। মানে এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো কথাই বলতেন না? হ্যাঁ, কাউকে কিছু বলতাম না। তো আমি বলার পর যখন ঢাকায় আসলাম, ঢাকায় আসার পর আমি আমার ছোট আন্টির বাসায় গেলাম। ছোট আন্টির বাসায় যাওয়ার পর আমি ছোট আন্টির কাছে শেয়ার করলাম জিনিসটা, যে আন্টি ও তো এরকম করতেছে, আমি কি করব? আন্টি আপনি কি দেখবেন আমাকে? মানে উপায় না পেয়ে তখন আন্টিকে বললাম আপনি আমাকে দেখবেন আমাকে, যে আমার আসলে প্রবলেম কি, আসলে মেয়েদের কি এরকম কিনা। ইটস ভেরি ডিফিকাল্ট একটা সিচুয়েশন প্রত্যেকটা মেয়ের জীবনেই। এগুলো নিয়ে মানুষের মধ্যে কথা বলাটাও খুব ডিফিকাল্ট এবং খুব ভয়ঙ্কর রকমের মানে সাংসারিক অবস্থা দাঁড়ায় এই সিচুয়েশনগুলোর ক্ষেত্রে। যাই হোক, এই মেয়েটির ক্ষেত্রে কী হয়েছে আমরা জানি না। তারপরে কি হলো? তখন আন্টিকে আমি সব কিছু খুলে দেখালাম
যে আন্টি দেখেন যে আমি আসলে ভালো কিনা, আমি আসলে সত্যি ভালো মেয়ে কিনা, আমি আন্টি আমার সাথে তো এরকম কিছু হয়নি। তখন আন্টি বললো যে না, তুই সম্পূর্ণ ভালো। তাকে হয়তো বা কেউ ভুল বুঝাইছে, সে হয়তো বা কারো কাছ থেকে ভুল কিছু শুনছে। লেখাপড়া করা সে কিন্তু লেখাপড়া করতো না, লেখাপড়া করেনি। সে ক্লাস না, অনেক লেখাপড়া করা, অনেক পাশ করা ছেলের মধ্যে এই ধরনের 5 ট্রমা পর্যন্ত থাকে। পড়াশোনা করছে। এখন এরকম হওয়ার পর আমি তখন অনুষ্ঠান দিন নির্ধারিত করা হলো যে অনুষ্ঠান ঈদের পর অনুষ্ঠান করবে। তো তারপর অনুষ্ঠান হলো, অনুষ্ঠান হওয়ার পর ওদের বাড়িতে আমাকে নেওয়া হলো। নেওয়ার পর তো গিয়ে ওখানে গিয়ে ওকে প্রতিদিন আপনাকে চার্জ করতে এরকম যে তোমার কার সাথে সম্পর্ক ছিল আমাকে বলো? হ্যাঁ, মাঝে মধ্যে এরকম করতো। আচ্ছা। কয়েকদিন পর পর, কয়েকদিন ভালো থাকতো, কয়েকদিন পর পর এগুলো নিয়ে ঝগড়া হতো। তো অনুষ্ঠান করে ওদের বাড়িতে না হলো, ওদের বাড়িতে নেওয়ার পর তো ওদের বাড়িতে গিয়ে তো মানে আমি তো পুরা। আপনি উল্টো তাকে জিজ্ঞেস করতেন না যে তুমি? হ্যাঁ, একদিন বলছিলাম যে তুমি যে আমাকে জিজ্ঞেস করছো, তার মানে তো তুমিও নিশ্চয়ই এরকম। হ্যাঁ, একদিন আমি বলেছিলাম এটা, যে তুমি যে আমার এরকম করতেছো, যে ভালো হয় সে ভালো মানুষকে বিশ্বাস, খারাপ মানুষকে বলে যে সে ভালো, ভালো যে ভালো সে সবাইকে ভালো মনে করে, এটাই স্বাভাবিক। যে খারাপ হয় সে সবাইকে খারাপ। তারপর কি হলো? বলে যে না, আমি এরকম কিছু না, তুই খারাপ। এটা সে বললো। আচ্ছা, এই ধরনের কনফিউশন থাকলে আমি যেটা বলি যে সবাই একটু পড়াশোনা করেন। এগুলো জীবনের খুবই গোপনীয় বিষয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো নিয়ে সবাই একটু নিজে থেকেই পড়াশোনা করেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এগুলোর ব্যাপারে সবচেয়ে ভালো এক্সপার্ট হচ্ছেন একজন ডক্টর। সো ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন ইন ইউর পার্সোনাল লাইফ, দেন গো টু আ ডক্টর। ডক্টরের সাথে গিয়ে বিষয়টা নিয়ে কথা বলেন। এবং আমার মনে হয় যে বৈবাহিক জীবনে যদি এটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে, হ্যাঁ, তাহলে যেদিন থেকে বিয়ে করছেন এদিক থেকেই আপনার জীবনটা শুরু হচ্ছে। তার আগে কে কি করেছে না করেছে সেগুলো নিয়ে টানা হ্যাচড়ার হিসাব যদি আপনার করতে হয়, তাহলে সেটা বিয়ের আগে আপনি করেন। বিয়ের পরে গিয়ে আপনি হিসাবগুলো নিয়ে কেন টানা হ্যাচড়া করবেন? তো নিজের জীবনটাই মানে অসুন্দর হয়ে যায়, নিজের জীবনটা অনেক বেশি কঠিনের মধ্যে পড়ে যায়। বলেন তারপর হলো কি, ওদের বাড়িতে গিয়ে আমার মানে ওদের চাল চলন, আচার আচরণ, মানে আমার কিছু ভালো লাগতেছে না। এরকম মানে একটা অজপাড়া গায়, মানে যে আগের সেই অনেক আগের যেই নিয়ম কানুন সেরকম আর কি। কেমন গালাগালি, কেমন চিৎকার চেঁচামেচি, মানে এরকম অসহ্যকর ব্যাপারটা, অসহ্যকর লাগতো। ওখানে ছিল না, অনুষ্ঠানের সময় ছিল না, এই কারণে আর কি আরো বেশি কথা শুনতে হইতো যে কেমন ফ্যামিলি, এই সেই বড় বউ ছিল না। এটা নিয়ে মানে ভালো ননদ বলতে একভাবে, শাশুড়ি বলতে একভাবে, যে যা ভাবে যেভাবে পারতো বলতো, আমি শুনে যেতাম, জাস্ট শুনে যেতাম, ওকে কিছু বলতাম না। ওকে বলবো কি, ও একদিন বলে দিছে যে ওর বাড়িতে আনার পর যে আমার মা, আমার বোন, আমার ভাই খুশি, তুমিও খুশি, মানে ওরা খুশি তো আমিও খুশি। ওরা ভালো থাকবে, তুমিও ভালো থাকবে, ওদের সাথে কোনো কিছু সিক্রেট করবে না কোনোদিন। তা আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে ভালো রাখাটাই আমার দরকার। মানে কেমন জানি আচরণ করতো, ননদ কি করতো সারাটা দিন ভালো, মানে ও চাইতো না আমার সাথে মিশতে, কিন্তু আমি চাইতাম মিশতে। আমি চাইতাম যে ভালো থাকি। ফ্যামিলিতে আমরা কয়েকটা মানুষ, সবাই যদি ভালোভাবে না থাকে তাহলে কিভাবে হয়? ভালোভাবে চলতে চাইতাম, কিন্তু মানে ও কিরকম জানি একটা আচরণ করতো আমার সাথে। তার কারণ পরে জানতে পারলাম যে ও আমার হাজবেন্ড ওদের সাথে রাত ভিপ করতো, যে এরকম একটা মেয়ে আমাকে দিলেন, এত এরকম মানে এরকম ভাবতো। তো ওদের বাড়িতে গিয়ে দেখা গেল কি, আমরা কখনো পুকুরে গোসল করিনি, কখনো পুকুরে গোসল করিনি। তো ওদের ওখানে গিয়ে গোসল করতো, তো খোলামেলা জায়গায় গোসল করা হতো। মানে এটা আমি নিতে পারতাম না, এটা মানে কিভাবে সম্ভব, এগুলো পারি না। বা বাড়িতে বাথরুম বাসায় আছে, ঘরের কাছে আছে, কিন্তু ওদের অনেকটা দূরে যেতে হতো, মানে এগুলো আমি পারতেছি না, এগুলো মানায় নিতে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কান্নাকাটি করতাম আমি, কিন্তু কাউকে কিছু বলতাম না যে আমি কেন কাঁদি। আমাদের বাড়িতে আসলে যখন চলে আসতাম তখন মানে চিৎকার করে কাঁদতাম না, শুধু চোখের পানি ফেলতাম, আর আয়সা মানে রুমের ভিতর বসে বসে কান্না করতাম যে মানে কি হচ্ছে এটা। তো এরকম হওয়ার পর চলতে থাকার পর আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে মানে মেনস্ট্রুয়েশনের সমস্যা ছিল আর কি, ঠিক মতন আর হতো না। তো এই জন্য আমি একটা ডাক্তারের কাছে গেলাম। মোটামুটি তখন এই যে আমার হাজব্যান্ড এরকম করতেছে, তাই আমি মোটামুটি একটু চিন্তা করতাম, এরকম করতে মোটামুটি আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তো আমার যে ওই সমস্যাটা ছিল, তো এই জন্য আমি একটা ডাক্তারের কাছে গেলাম, আমাদের ওখানে ডাক্তারের কাছে গেলাম। আর যাওয়ার পর তখন আর ওই জিনিসটা মনে পড়লো যে আমার হাজব্যান্ড যে এটা বলো আমাকে, আমি ডাক্তারের কাছে কিছু বলবো, মহিলা না পুরুষ ডাক্তারই। তখন আমি মানে কিভাবে বলবো, আমি একটা মেয়ে কিভাবে বলবো, মানে অনেক সংকোচ করে তারপর বললাম যে না, আমাকে বলতে হবে, আমার হাজবেন্ডের কে নিয়ে চলতে হবে আমাকে। এর মধ্যে কিন্তু ওকে আমি অনেক ভালোবেসে ফেলছি, আমার হাজবেন্ডকে অনেক ভালোবেসে ফেলছি। তো আমি কি করলাম, ডাক্তারকে বললাম আর কি। তো ডাক্তার বুঝতে পারেনি, তখন আমি একটা কাগজে কলমে একে তাকে দেখালাম যে এরকম কি না। তো তখন উনি বললো যে এটা কি বলো, এটা তো সবারই এরকমই হয়। আর আমার ওয়াইফ, আমি
আমি বিয়ে করছি, আমার ওয়াইফের তো একই অবস্থা। এটা তুমি কি বলো? মানে শরীরের অন্য দিক দিক মানুষ ছোট বড় এরকম থাকে, এটা নিয়ে তো এরকম করার কিছু আসে যায় না। তখন উনি বললো যে তুমি কিসে পড়ো বা পড়াশোনা করছো কিনা? তখন আমি বললাম যে হ্যাঁ আমি ইন্টার কমপ্লিট করছি, এখন ডিগ্রিতে অ্যাডমিশন নিবো, এরকম চিন্তাধারা আছে। ওর কিন্তু পড়ানোর ইচ্ছা ছিল আমার হাজবেন্ডের, যে তোমাকে আমি পড়াবো। আমাকে জিজ্ঞাসা করছে তুমি পড়বা কিনা, হ্যাঁ আমি পড়বো। তখন কি হলো, ও আমাকে পড়াবে, এখন ভর্তি হতে হবে। যে কোনো জায়গায় তো আমি কোচিং টোচিং করলাম না, কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবো না। তো আমি যে কলেজে পড়াশোনা করছি ওখানে আমি ডিগ্রিতে ভর্তি হয়ে যাই, ওইটা ভালো হবে। তো আমার চিন্তা ছিল ওখানে পড়াশোনা করবো। এখন আমার হাজবেন্ডকে আমি ওই যে আমার যে বিয়ের আগে যে ফ্রেন্ডটা ছিল, বললাম যে ওর সাথে আমি কথা বলছি, ভাইয়া বললো যে কথা বলিস, ওকে ও বললো আর কি তোমার কোনো ছেলে বন্ধু আছে কিনা, কলেজের মধ্যে মানুষ অনেক কিছু থাকে। হ্যাঁ আমার একটা ফ্রেন্ড আছে, সে আমার ক্লাসমেট হলো আছে, ভাই হলো আছে, ফ্রেন্ড হলো আছে, খুব ভালো ছিল, খুব ভালো। ওকে পরিচয় করে দিলাম। তো পরিচয় ও আবার বললো যে নিপাত তো মানে ঢাকাতে বা কুমিল্লাতে এইসব কোনো জায়গা ভালো জায়গা পড়াশোনা করার ইচ্ছা আছে, ওকে ভর্তি করেন, ওখানে ভর্তি করেন, আমরাও পড়াশোনা করবো। ওইটা শোনার পর আমার হাজবেন্ডের মাথায় কাজ করতেছে, কেন ওই ছেলেটা বললো, সম্পর্ক। এটা বলার পর তখন আমার হাজবেন্ড কি করলো, সরাসরি আমার বড় মামির কাছে ফোন দিল আমাকে পড়াশোনার ব্যাপারে, যে বড় মামি ওকে কি করব, ওকে তো তাহলে একটা কাজ করে ওকে কুমিল্লাতে ভর্তি করে দেই, আমার বড় মামিকে বলতেছে। তখন বড় মামি খুব রেগে গেল যে কেন কুমিল্লাতে ভর্তি করাবা তুমি ওকে, হয় ঢাকাতে ভর্তি করাবা, নয় যে কলেজে লেখাপড়া করছে ওখানে ভর্তি করাবা, তুমি কেন কুমিল্লাতে ভর্তি করাবা? এখনকার যুগ তো ভালো না, তুমি থাকবা ঢাকাতে, তোমার ফ্যামিলি থাকবে এক জায়গায়, ওর ফ্যামিলি থাকবে এক জায়গায়, ও থাকবে কুমিল্লাতে, এটা তো হয় না। ও যে অন্য কারোর সাথে চলে যাবে না, এটা তো কোনো কথা না। কারণ যেহেতু তুমি পড়াশোনা করো না, সে পড়াশোনা করতেছে, তখন ওর মাথায় অন্য কিছু কাজ করবে। আমার বড় মামি এটা বলতেছে, ওকে তুমি তোমার কাছে রাখো, আর না তুমি গ্রামে পড়াও, যে কোনো একটা করো, ওকে এভাবে দেওয়া ঠিক হবে না। মামির দিক থেকে এটা বললো। তো আমিও চিন্তা করলাম যে হ্যাঁ এটাই ঠিক। তো আমি বললাম যে আচ্ছা আমি যে কলেজে পড়াশোনা করছি ওখানে ভর্তি হয়ে যাই। তো ওখানে ভর্তি করাবা না, ওদের ওখানে একটা কলেজে আমাকে মানে চাপ করতেছে, ওখানে ভর্তি হয়ে যাও। বাবাকে বললো যে দেখেন ও আমার বাড়িতে থাকতে হবে, আমি যে ওকে এখন ঢাকা আনতে পারবো না, আমার একটু প্রবলেম, তো একটা কাজ করেন, ওকে বলেন যে আমাদের ওখানে ভর্তি হইতে। সমস্যা কি, পড়াশোনা করলে কিছু সার্টিফিকেট তো একই। মানে এত কিছু চিন্তা করি না, ও যা বললো তার কথাই ঠিক আছে, ভর্তি হয়ে গেলাম। ওখানে ভর্তি হয়ে গেলাম, ডিগ্রিটা অ্যাডমিশন নেওয়ার পর অতটুকু ভর্তি হওয়ার ডেট আমার যতটুকু ছিল তার আগে আমাকে ভর্তি করে দিয়েছে, যাতে আমি অন্য কোথাও ভর্তি না হতে পারি, মন মানসিকতা আমাদের চেঞ্জ না হয়। ওদের বাড়িতে আনার কিছুদিন পর আমাকে ভর্তি করা হয়। পড়াশোনা যখন আমি ভর্তি হয়ে গেলাম তখন ওই ইয়েকে বললাম, আমি ওই ডাক্তারকে আমি তখন বলতেছি, ডাক্তার বলো যে তুমি কিসে পড়ো? তো বলছে এখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমি ওখানে ভর্তি হলাম। তো বলো তুমি তোমার হাজব্যান্ড কতটুকু পড়াশোনা করছে? তা আমি আসলে বলতে পারবো না, আমি আদৌ বলতে পারবো না সে কিসে পর্যন্ত পড়াশোনা করছে। একবার শুনি 10, একবার শুনি 5, একবার শুনি 8, এরকমই শুনে আসলাম। এটা আপনাকে কি জিজ্ঞেস করছে? জানি না, এটা আমাকে ওই ডাক্তারটা জিজ্ঞাসা করতেছে। কোন ডাক্তার? যে ডাক্তারের কাছে আমি গেলাম, আমি অসুস্থ হয়ে গেলাম, ওই যে আমার পিরিয়ডের সমস্যা ছিল, ওই ডাক্তারের কাছে গেলাম। তো তখন আমি ডাক্তারকে বললাম যে এরকম কোনো সমস্যা হয় কিনা। তো ডাক্তার তো আমাকে বলল, আপনাকে জিজ্ঞেস করেছে আপনার হাজবেন্ড কিসে পড়ে। বলল আসলে একটা কথা বললে ভালো হয়, এরকম মানে মন মানসিকতা মানুষের সাথে না থাকাটাই বেটার, এরকম চিন্তাধারা। আমি তো জানি এরকম কিছুই না। আমি ওদের বাড়িতে আসি বা আমাদের বাড়িতে থাকি, এরকমভাবে চলতে থাকার পর 2013 সালের লাস্টের দিকে কি হলো, আমার নাক গলা প্রচুর ঠান্ডা লাগে থাকতো সবসময়, মানে গরম কি শীত কি প্রচুর ঠান্ডা লাগতো। পরে ডাক্তারের কাছে নেওয়ার পর জানতে পারলাম যে আমার মানে টনসিলের সমস্যা, আমার অপারেশন করতে হবে। এটা জানার পর আমার একটু মানে ভয় পাইতেছে, অপারেশন করতে হবে, এটা নিয়ে আমি খুব একটু কান্নাকাটি করলাম। ও তখন বুঝালো, মানে ও কিন্তু এখন আমাকে সাপোর্ট করতেছে, সম্পর্ক কিন্তু ভালোই মানে চলতেছে, কিন্তু ওইগুলো কথাগুলো কিন্তু চলতেছে, কিন্তু সম্পর্ক ভালো চলতেছে। আমাদের এলাকাতে মানে সবাই বলতো যে নিপার হাজবেন্ড খুব ভালো, এরকম ছেলেই হয় না। অনেকে বলতো যে এরকম একটা মানে ছেলে পাইলে আর মেয়েকে বিয়ে দিতে আর করবো না, দ্বিধা করবো না। অনেক আয়সা বলতো আমার সামনাসামনি, তখন আমি হাসতাম মনে মনে যে আমি জানি জিনিসটা মানে মানুষটা কিরকম সেটা আমি ভালো করে জানি, এটা তো আর কাউকে বলতে পারবো না। নিজের হাজবেন্ডের সম্পর্ক তো মানুষকে আর বলা যায় না, যেহেতু আমি তার সাথে সারাটা জীবন থাকবো। তো যখন আমার নাক গলার সমস্যাটা হয়েছিল, হওয়ার পর এখন অপারেশন করাতে হবে, তো বললো যে হ্যাঁ অপারেশন ওকে করে ফেলবো। ও অপারেশনের জন্য সব কিছু নিজে অ্যারেঞ্জ করলো, আমার ফ্যামিলি থেকে কিছু নেয়নি। যখন যেদিন অপারেশন করতে নিল আমাকে কুমিল্লাতে, মানে আমি দেখলাম যে আমার মা ছিল, আমার ননদ ছিল, ও ছিল, আমার সবার থেকে ও বেশি
মানে উইক হয়ে গেল। এত খুব সুন্দরভাবে আমাকে বুঝাচ্ছে, মানে খুব ভালোবাসা দিয়ে, যেমনই তুমি ভয় পেও না, হ্যাঁ আমি থাকবো, আমরা অপারেশনের পর আমরা এই জায়গায় সেই জায়গায় ঘুরতে যাবো, খুব মানে ভালোবাসা দিচ্ছে আমাকে, বুঝাচ্ছে। মানে ওই জিনিসটা তার প্রতি আমাকে মানে খুব বেশি দুর্বল করে ফেলে, যে একটা সময় এরকম করে কিন্তু পরে সে আমাকে ভালোবাসা দিচ্ছে। তো দেওয়ার পর কি হলো, আমার অপারেশন করা হলো। অপারেশন করার পর মোটামুটি ভালো চলতেছে। চলার পর 14 সাল চলতেছে। একদিন আমাকে ফোন দিল ঢাকা আসার জন্য। বাড়িতে যেত না ঠিক মতো, বাড়িতে যেতে বলতে বছরে 3 বার যেত, গ্রামের বাড়িতে বছরে 3 বার যেত, আমাকে আনতো মাঝে মাঝে। তো একদিন ফোন দিল যে তুমি আসো, বাড়িতে আসো, ওই ঢাকায় আসো, আসলে বাড়িতে গেলেও তো আমার অনেক খরচ, তুমি আসলে আমরা দুজন ভালোভাবে সময়টা কাটাতে পারবো, এটা ভালো হবে না? তুমি সে হ্যাঁ এটা তো ভালো হবে। এটা বলার পর আমি আসলাম, ঢাকায় আসলাম। ঢাকায় আসার পর বললো যে আমাদের বিয়ে তখন 3-4 বছর হয়ে গেল। তো বললো যে চলো আমরা করি, কোনো বেবি হচ্ছে না তখন। তো আমি বললো যে চলো আমরা নামাজ পড়তে যাবো, হাইকোর্ট মাজারে নামাজ পড়তে যাবো। আচ্ছা। তো আমি বললাম যে হ্যাঁ এটা তো খুব ভালো কথা, আসো যাই। তো দুজন মিলে নামাজ পড়লাম, নামাজ পড়ে আসলাম। তো ও আমাকে বললো যে তুমি কিছু চাইওয়ালার কাছে, আমি কিছু চাইবো আল্লাহর কাছে। তো আমাকে বললো যে আমি বলবো না, কিন্তু তুমি বলতে হবে তুমি কি চাইছো আল্লাহর কাছে। তো এটা বলার পর আমি কি করলাম, যাক আসলাম, নামাজ পড়ে আসলাম। আসার পর এখন বাহিরে বসে একটা ফুচকা দোকানে বসলাম। বসার পর বললো যে তুমি কি চাইছো আল্লাহর কাছে। আমি বললাম যে বলবো, বলে কি, আমি একটা বেবি চাইছি আল্লাহর কাছে, যে আমার একটা বেবির দরকার, অনেকদিন তো হয়ে গেলে বিয়ে হলো, এখন আমার একটা বেবির দরকার। তো আর কিছু চাইতে পারলো না, তুমি বেবি চাইতে গেলা। তুমি চাইতে আমার যাতে ভালোভাবে ইনকাম করতে পারি, আমার টাকা পয়সা হোক, তারপরে তোমার বেবি। তোমার মানে বেবি এখন নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না এখন বেবি নেওয়া। বললো কি বললো এটা? পরে বলো যে শুনো আমি একটা কথা বলি, তুমি আমার কথাটা শোনো মনোযোগ দিয়ে, এটা করলে ভালো হবে আমাদের। তো বললাম কি? পরে বলে যে আমি তোমাকে ঢাকায় রাখার পর আমি তোমাকে বিভিন্ন হোটেলে দিয়ে আসবো, দিয়ে আসার পর তুমি করে টাকা ইনকাম করবা। কি বলেন এসব? মানে হঠাৎ করে একটা লোক আপনাকে এই ধরনের কথাবার্তা বলবে? এটা বলতেছে যে এরকম মানে ইনকাম করব, তারপর আমাদের অবস্থা ভালো হলে তারপর আমরা যে বেবি হচ্ছে না ডাক্তার দেখালে বেবি হয়ে যাবে। মানে এটা বিশ্বাস করার মতো কথা না, কিন্তু ঠিক এটাই করছে আমার সাথে। তো আমি বললাম যে কি বলো এটা? পরে বলে যে হ্যাঁ কিছু হবে না, এটা শুধু তোমার আর আমার মাঝে থাকবে। আসো আমরা যে নামাজ পড়ে আমরা করবো যে আমরা কখনোই এই কথাগুলো আমাদের মাঝে থাকবে, যখন একটা সময় আমাদের সব কিছু হয়ে যাবে তখন আর হবে না, মানে এগুলো বন্ধ করে দেবো, তখন আমরা ভালোভাবে চলতে পারবো। টাকা পয়সা যখন হয়ে যাবে আমি ভালো একটা বিজনেস করব। ইলেকট্রনিক্সের কাজ করতো, ভালো ইলেকট্রনিক্সের। ওকে পয়সা কড়ির অভাব ছিল? বিয়ে হওয়ার পর আস্তে আস্তে আর কি, প্রথম যখন জানলাম টাকা পয়সা ভালো ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম যে টাকা পয়সা আসলে তেমন নাই। আচ্ছা, তখন পড়াশোনার খরচ কে দিত? পড়াশোনার খরচ বলতে ভর্তি হওয়ার পর তার পড়াশোনা করতে পারিনি। ওই কলেজে 2-3 বার জামাইয়ের সঙ্গে থাকতেন না ওই সময়টা? না, আমি ওদের বাড়িতে থাকতাম, আমাদের বাড়িতে থাকতাম, ঢাকায় থাকতাম না। তো যখন ও এটা বললো, আমি বললাম যে কি বলো এটা কিভাবে সম্ভব? আল্লাহ, তুমি নামাজ পড়ে আয়সা এখন এটা বলতেছো? পরে বলে যে আরে কি হয়েছে, সমস্যা নেই, তোমার আর আমার মাঝে তো থাকবে, এটা তোমার আর আমার মাঝে থাকবো। আমি না, আমি এটা পারবো না। তো বাসায় গেলাম, বাসায় গিয়ে আসতে এই কথাটাই বললো যে আমি নিয়ে আসবো, তো করো। না, আমি এটা পারবো না, তুমি যাই করো না কেন, আমি এটা পারবো না, আমাকে বাড়ি পাঠিয়ে দাও, আমি বাড়ি চলে যাবো। ওকে, আল্লাহর ভয় করো, আমরা মরলে কি করব, এটা তুমি কি ধরনের কথা বলো? এটা বলে অনেকবার বোঝানোর পর তো বলো যে আচ্ছা ঠিক আছে, ওখানে ঠিক আছে। পরের দিন আমি বাড়িতে চলে গেলাম, কাউকে কিছু বললাম না এটা নিয়ে। বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর কি হলো, একদিন আমি ঘরে শুয়েছি, গোসল করে এসে শুয়েছি। তো আমার ছোটো দেবর কোথায় থেকে জানে আসলো, আয়সা মানে হঠাৎ করে এসে আমার গালে একটা কিস করলো। করার পর আমি লাফ দিয়ে উঠার পর বললাম যে তুমি এটা কি করলা, এটা কি তোমার উচিত হয়েছে? আমি সবাইকে এখন বলে দেবো। তো বললো যে ভাবি কাউকে কিছু বললেন না। এখন মানে আমি চিন্তা করতেছি কি করব, ওকে বলবো না আমার শাশুড়িকে বলবো। এর আগেও মানে করতো, আসতো, বসতো কাছে বা জড়ে ধরার চেষ্টা করতো, বলছে এগুলো করো না, এগুলো ভালো না, আমি মাকে বলবো, এরকম বলতাম। হঠাৎ করে তো ওই দিন সে আমার সাথে সেই কাজটা করলো। করার পর কি করলাম, আমি মানে কাউকে কিছু বললাম না আর, মানে ভাবতেছি কি করব। তো কাউকে কিছু না বলার পর আমি আমাদের বাড়িতে চলে আসলাম। এখন ও বলতেছে যে আমি ওদের বাড়িতে যেতে আবার। যাওয়ার পর বললো যে আমি যাব না। কেন যাব না, খুব ঝগড়া হচ্ছে এটা নিয়ে, যাব না। পরে বললাম যে কেন যাবো আমি তোমাদের বাড়িতে,
তোমার ভাই এই কাজ করছে আমার সাথে, এখন আজকে সে এটা করলো, অন্যদিন যে সে অন্য কিছু করবে না সেটা কোনো মানে শিওর তুমি দিতে পারবা? এটা আমার বাবা শুনলো, আমার কাকা তখন এটা শুনলো। শোনার পর কি করলো, আমার কাকা তখন খুব রাগ করলো, ওই যে আমি মেয়ে বিয়ে দিছি একজনের কাছে, আমার মেয়ের সাথে এরকম কেন হবে, আমি এখানে মেয়ে দিব না, এখানে যত কিছু হোক আমার প্রয়োজনে যা করা লাগে আমি আমার মেয়েকে নিয়ে আসবো, আমি এখানে মেয়ে দিব না। এটা বলার পর ও শুনলো এগুলা, বাবা যখন এগুলো বললো ও শুনে ফেললো, ফোনের অপর প্রান্তে ওগুলো শুনে ফেলার পর এখন ও বোঝালো যে থাক, যা হওয়ার হয়েছে তুমি বাড়ি চলে যাও, থাক এরকম করো না মরি না, ভালোবাসা দিয়ে কথা বললো, ভুলে গেলাম ওদের বাড়িতে চলে গেলাম। এখন ওই যে বাবা এগুলা বললো, বাবাকে নিয়ে ওর চিন্তাধারা অন্যরকম হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের বাড়িতে আমাকে যেতে দিবে না। যখন বলতাম যে বাবার বাড়িতে যেতে, তখন যেতে দিত না, কেন দিবা না, এই না সে না, এটা বলতাম, বলতে যাওয়া লাগবে না, এই না সে না, আবার যেতাম গেলে মানে ফোন দিত, যদি 1 মিনিট লেট হতো ফোন রিসিভ করার জন্য তখনই ধরতো, কার সাথে ছিলা, ফোন ধরলা না কেন, রাতে ফোন যদি দিত, যদি আমি ঘুমাই থাকতাম ধরতো দেরি হতো, তো মানে ডাইরেক্ট এগুলো বলতো যে কয়জনের সাথে ছিলা, এই সেই, তোর বাবা মা, যেহেতু বাবার বাড়িতে আসতে চাইতাম তো বলতো তোর বাবা মা কি তোকে ব্যবসা করার জন্য কি তোকে নিয়ে আসছে কিনা। দুটো জিনিস খেয়াল রাখবেন এখানে, ওনার বলার জায়গাটা স্ক্যাটার্ডলি, উনি যেভাবে বলছেন অনেক কিছু হয়তো বলে উঠতে পারছেন না, কিন্তু দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হাজব্যান্ড ইন্সপায়ার করছে ওয়াইফকে এই ধরনের একটা পথে যাওয়ার জন্য যেখান থেকে পয়সা রোজগার হবে, আবার সেই সন্দেহ করছে এই ওয়াইফকে যে সে অন্য কারোর সঙ্গে ইনভলভ কিনা। তার মানে উনি যা বলছেন, মানে আমাদের আজকে নিপা যে কথাগুলো বলছেন সেগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে ওনার হাজব্যান্ড সুস্থ মানুষ হলেও মানসিকভাবে কিছু না কিছু সমস্যার মধ্যে রয়েছে, এবং এগুলোকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে, মনোবিজ্ঞানীদের কাছে নিয়ে গেলে তেনারা বিভিন্ন রকম রোগ হিসেবে আইডেন্টিফাই করে, সেগুলোর নামও আছে, সেগুলো তারা বলেন। তো আমি যেহেতু সাইকিয়াট্রিস্ট না, আমি ওইভাবে আইডেন্টিফাই করছি না, তবে আমি ধরে নিচ্ছি যে এটা এক ধরনের মানসিক অসুস্থতা। কারণ একটা মানুষ যদি তার ওয়াইফকে দিয়ে এই ধরনের কথা চিন্তা ভাবনা করে যে তাকে দিয়ে সে পয়সা রোজগার করবে, বলতেই আমার খুব লজ্জা লাগে, সেই ওয়াইফকে সে সন্দেহ করে কি করে, বা সন্দেহ করার একটা যুক্তি তো থাকে না, তাই না? সে কার সাথে মুভ করলো না করলো সেটা তো যুক্তিই থাকে না। সো তার মানে ধরে নিতে আমার বাবার সাথে, যে তোর বাবার সাথে তোর অবৈধ কোনো সম্পর্ক আছে, কি বললো উনি আমার বাবা, মানে বাবা কি তোর কাকা, তোর তো আপন বাবা না, ভেরি ভেরি ইনটলারেবল, তোর তো আপন বাবা না। তখন ভাইয়া মানে এটা শোনার পর যে আমি কোন পর্যায়ে ছিলাম আমি জানি না। আমার বাবা এরকম একটা মানুষ ছিলেন যে এত ভালো ছিলেন। আমার কি হয়েছিল, একবার কি হয়েছিল, মা ভাই বোন কেউ ছিল না বাসায়, শুধু আমি ছিলাম। আমি খুব অসুস্থ হয়ে গেছি, আমার পানির দরকার, বাবা পানি নিয়ে দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে, আমার রুমে ঢুকে না যে আমি কোন অবস্থায় আছি। 10 মিনিট থাকার পর বাবা বললো কি মা পানি নিবি না, তখন আইসা আমি নিলাম। সেই বাবাকে নিয়ে সেই ধরনের কথা বললো, তখন আমি আমার পক্ষে আর পারতেছি না। তখন আমি আমার দাদুর কাছে বললাম যে দাদি এই হচ্ছে, এখন কি করব। দাদি তো খুব করতেছে, হায় রে আমার ছেলে শুনলে কি হবে, এটা আমার ছেলে এত কষ্ট করলো আমার নাতিদের নিয়ে, সেই ছেলেটা এখন জীবনের এই পর্যায়ে আইসা এরকম কথা শুনতে হচ্ছে। মানে খুব কান্নাকাটি করতাম তখন, মানে হায় রে কান্না, কাউকে বুঝতে দিতাম না ফ্যামিলিতে, কিন্তু রাতের পর রাত কান্না করতাম। তো এরকম হওয়ার পর 2015 সালের দিকে আমার ছোট বোনের একটা প্রবলেম হয়েছিল, যে বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে দেওয়ার যাই হয়েছে সমস্যা, 2-3 দিন পর ওকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর ওই যে এই যে সময়টা, যে তারপর সেকেন্ড আবার বিয়ে হওয়ার যে সময়টা 4-5 মাস, ওই সময়টা যে সে আমার সাথে কিভাবে আচরণ করতো ভাইয়া, মানে তা বলে বোঝাতে পারবো না। এত বাজে ভিভ করতো, কিছু হলে বলতো তোকে আমি দিয়ে দেবো, তোকে আমি রাখবো না, তোকে আমি দিয়ে দেবো, এরকম আচরণ করতো, খুব বাজে বিহেভ করতো। একদিন হয়েছিল কি, ওরও ছোটো বোনের বিয়ে হয়েছিল, হওয়ার পর ও ছোটো বোনের শ্বশুরবাড়িতে বিভিন্ন দিতে হবে, ঈদের টাইমে তো উপহার হিসেবে কাপড় চোপড় দিতে হয়, তো সেই জন্য আমাকে ঢাকায় আনলো, মার্কেটিং করতে হবে, তো এই জন্য ঢাকায় আনলো। তখন কি করলো, ওই যে ও নতুন একটা বিজনেস শুরু করলো, এই যে ড্রেসে যে এমব্রয়ডারি করা হয়, যে ইলেকট্রনিক কম্পিউটারে যে ইয়েগুলো আছে না, এমব্রয়ডারি মেশিনগুলো আছে না, ওগুলো আর কি ও নিল, কারখানা করলো, এমব্রয়ডারি কাজ করতেছে। ওর বললো যে ঢাকায় আসলাম ওনাদের জন্য ড্রেস নিব, তো আমাদের ফ্যামিলিতে আবারও সেই সমস্যা, আগের মতো সমস্যা। তো এখন আমার হাজব্যান্ড ওর বোনকে বলতেছে যে ভাই আমার শ্বশুরবাড়িতে কাকে দেওয়া যায়, তো বললো যে একাকে দিস, আমার মাকে বললো যে ওর মাকে একটা দিস, তো ওদের ফ্যামিলিতে তো একটা সমস্যা, ঈদে তো কিছু নিতে পারবে না, ভাইদের অনেক সমস্যা, এখন ওদেরকে একটা দিস। তো ফোন রাখার পর বললাম যে দিবা ঠিক আছে, একজনকে গিফট করবা সেটা ঠিক আছে, কিন্তু তুমি এটা মানে এইভাবে বলবা কেন যে নিতে পারবে না,
তাহলে তো এটা করুণা করা হয়েছে, আমার মাকে দিতে হবে না, তোমাদের কিচ্ছু দিতে হবে না। এটা নিয়ে মানে ওর সাথে আমার মোটামুটি ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া শুরু হয়ে যাওয়ার পর আমি একটা পর্যায়ে বললাম যে তুমি আমাকে এখন মার্কেটে নিবা না, মানে মার্কেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তুমি আমাকে এখন মার্কেটে নিবা না। যদিও তখন মানে এইটা আমার বলা ঠিক হয়নি, আমি এটা বলে ফেলছি যে তুমি আমাকে মার্কেটে নিবা না, এই জন্য আমার সাথে এরকম করতেছো, ঝগড়া করতেছো। তো প্রথম তো ইয়েটা আমিই শুরু করলাম। ও এটা বলার পর আমি যদি না বলতাম তাহলে এটা হতো না। তখন পরে বুঝতে পারলাম যে দুষ্টা আমার ছিল। তো এরকম যখন ঝগড়া একটা পর্যায়ে ঝগড়া চলতেছে, আমি বললাম যে তুমি নিবা না। এটা বলার পর কী করলো, খুব রাগ হওয়ার পর একটা দিয়ে লাঠি দিয়ে আমাকে একটা পিটা দিল, মানে খুব জোরে একটা পিটা দিল। দেওয়ার পর আর কি ওই বাঁশের ইয়েটা ছিল, তো ছিল ওর হাতের ভিতরে ওই বাঁশের ইয়েটা ভেঙে ঢুকে গেছে। ওরও রক্ত বের হচ্ছে, আমারও রক্ত বের হচ্ছে, মানে খুব রক্ত বের হচ্ছে। এখন আমার যে রক্ত বের হচ্ছে আমার ওটা খেয়াল নাই, ওর রক্ত বের হচ্ছে, আমার ওটাই মাথায় কাজ করতেছে, ওর রক্ত বের হচ্ছে। মানে ওরে আমি ঝরাই ধরতেছি, তোমার হাতে রক্ত বাড়া করতেছে, দেখো আমি ওষুধ দিয়ে দিয়ে এসে, মানে ও তো আমাকে তখন ফেলে দিচ্ছে, ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছে যে না সর, তোর লাগবে না, এই না সেই না। এখন ও খেয়াল করলো যে আমার হাতও কেটে গেছে, তখন ও আবার ওর হাত রেখে আমার করলো। মানে এই যে দুইজনের যে একটা ভালোবাসার বিষয়টা হচ্ছে ওদের মধ্যে কিন্তু লাভ ছিল। সো এগুলো নোট করার মতো এই বিষয়গুলো আছে, তারপরেও সন্দেহ আছে, তীব্রতা আছে, একজন আরেকজনকে দংশন করার মতো যে ধরনের ভেতরে বিষ থাকা দরকার সেই ধরনের ব্যাপারও আছে। এবং এটা অফকোর্স এটা মেল ডমিনেন্ট একটা সংসার, যেখানে আসলে আর একটা জিনিস যে যখন একজন মানুষ জীবন গল্প বলে তখন সে নিজেকে ছাপিয়েই বলে, মানে নিজেকে এমন একটা জায়গায় সে প্রেজেন্ট করে যে আসলে সে অপরাধী না। হয়তো তার ওয়াইফ হাজব্যান্ডের কাছ থেকে শুনলেও হয়তো অনেক বিষয় দেখা যাবে তার ওয়াইফ সম্পর্কে সে বলছে। তো সেটাও একটু ভাবার বিষয় আছে। সব কিছু মিলিয়ে আপনারা ভাবেন আমরা একটা আলটিমেট একটা মেসেজ নিতে চাই, দেখা যাক কতদূর সেটা আমরা পেতে পারি। হ্যাঁ বলেন। তারপর মানে এরকম চলতেছিল, তো চলার পর খুব মানে ভালোবাসা মারামারি করে বাড়িতে আসার পর ও আসলো। ঈদে আসার পর কি হলো, বোনের হাজব্যান্ড বোন সহ আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আসলো। আসার পর ওই আমি আমার দেবরের সাথে কথা বলতেছি, ও আমাকে চা চাইছিল যে আমাকে চা দাও, তো তুমি দাঁড়াও আমি দিচ্ছি। তো ভাইয়ের সাথে কথা বলতেছি যে ভাইয়া যাই হয়েছে এতদিন সংসার যেভাবে হয়েছে, কারণ এখন আমাদের দায়িত্ব যে সংসারটাকে ভালোভাবে তৈরি করা। আপনার বোন ছিল, বোনটাকে বিয়ে দিয়ে দিচ্ছেন, এখন আমরা মানে ভালোভাবে সংসারটাকে সুন্দরভাবে গোছায় তুললে আর সমস্যা নাই। এভাবে নিয়ে ভাইয়ের সাথে সাংসারিকভাবে কথা বলতেছে। ও আমার হাজব্যান্ড ওই যে বলো চা দিতে আমার মনে নাই, তো 10 মিনিট পরও আমাকে ডাক দিল, খুব জোরে ডাক দিল। তো ডাক দেওয়ার পর কী করলো, আমি গেলাম, যাওয়ার পর মানে কিছু বুঝে ওঠার আগে ও আমাকে এমন জোরে একটা থাপ্পড় দিল, মানে আমি পুরা পড়ে গেলাম, মানে কি হলো এটা। তো আমি মানে তখন হাসতেছি, আমার চিন্তাধারা ছিল যে আমি এখন যদি মানে কোনো কিছু করি তাহলে আমার ননদ আছে, ওর হাজব্যান্ড আছে, ওরা যদি শুনে তাহলে ব্যাপারটা খারাপ দেখান, আমার ননদ কথা শুনতে হবে শ্বশুরবাড়িতে। আমি একটা মেয়ে হয়ে অন্তপক্ষে এটা পারবো না, আমার ননদ আমার সাথে যাই করুক না কেন বা ও যাই করুক না কেন। তো এটা বলার পর আমি কি করলাম, ওকে চা এনে দিলাম। আমার মা আমার ছোট বোন তখন ওদের বাড়িতে ছিল, অন্য ঘরে ঘুমালো। তো আমি কি করলাম, ওকে চা এনে দিলাম। ও কি করলো, হাত থেকে পিরিচ ছিল, পিরিচটা ফেলে দিয়ে গায়ের ভিতরে আমার চা ঢেলে দিল, গরম চা পিঠে। ঢালার পর আর কি তারপরে কিছু করি না, তখন ওর পায়ে ধরে বসে আছি যে জানে একটা কথাও বললো না, তুমি যা বলার পরে বললো, ঘরে নতুন জামাই আছে, মানে এভাবে বলতেছে ওকে, জান পাখি যা আছে ওকে এগুলো বলে। মানে তারপর শুলাম, শোয়ার পর চোখ বন্ধ করে কতক্ষণ পর আবার দেখি আমার গায়ে মারতেছে। মানে এতক্ষণ কিসের কথা বলতে, কার সাথে? আমার দেবরের সাথে। হ্যাঁ আমি তোকে বললাম। এখন মারার পর এখন আমার শাশুড়ি হঠাৎ করে উঠলো, উঠে দেখে যে এরকম হচ্ছে। তো আমার শাশুড়ি কি শুরু করলি, এখন আমার শাশুড়িকে বকতেছে আপনার হাজবেন্ড, হ্যাঁ, যে খেয়াল রাখে না কিভাবে চলতেছে ঘরের ভিতরে, ওরা এসব খেয়াল রাখে না, মাকে খুব বকতেছে। তো মানে আপনাকে মারছে কেন? ওনার ভাইকে তো শাসন করা উচিত ছিল। ওদের সাথে না, ভাইয়ের সাথে আমরা খারাপ কোনো কথা বলতেছি না, ভাই তো খারাপ কিছু বলতেছে না আমাকে, আমি তো সংসারের বিষয়ে কথা বলতেছি। তো ওর মাথায় কি আমি তো সেটা বুঝতে পারতেছি না, ও কেন এরকম করতেছে। একটা সময় সে আমাকে ভালোবাসতেছে, আমার অসুস্থ হয়ে গেলে মানে আমাকে সে কি করবে, শুধু চিন্তাধারা এটা থাকে যে কোন ডাক্তার দেখালে আমাকে ভালো হবে, কোথায় নিলে আমাকে ভালো হবে, তার মাথায় শুধু এসব কাজ করে। আবার 19 থেকে 20 হতে গেলে আবার মারামারি, গালাগালি, মানে খুব এরকম চলতেছে। চলার পর তখন পরের দিন আবার এটা মিটমাট হয়ে গেল, নিজে সব মিটমাট করে ফেললো। আমার মা ছিল ওদের বাড়িতে, তখন আমার মাকে আমার শাশুড়ি বললো, আমাকে মারছে সেটা বলে নাই, বললো যে গালাগালি করছে। পরে আমাকে বললো যে মা কি হয়েছে, তো মা কিছু হয় না, আমি সব শুনছি। তখন মার কাছে তো আমি স্বীকার গেছি যে মা এরকম হয়েছে। তো মা বিশ্বাস করতে পারে না যে মা জামাই এরকম করবে, মানে আমার ফ্যামিলির কোনো মানুষ জানে না যে আমার হাজবেন্ড এরকম করতেছে আমার সাথে।
ছোটো আন্টি একটু একটু জানে, ছোটো আন্টিকে একটু একটু জানি, পরে ছোটো বোনকে একটু একটু বলতেছি, ওই সম্পূর্ণ বলতেছি না। তো এরকম চলতে থাকলো। তো একটা সময় কি হলো, ওই যে ওর চললো, মানে বিজনেসটা শুরু করলো। তো একদিন আমাকে ফোন দিয়ে বললো, 2016 সালের দিকে কোরবানি ঈদ ছিল, তার 2-3 দিন আগে, 3-4 দিন আগে আর কি। আমি ঢাকা এসে দেখা দেখে বেড়ে আবার দেশে গেলাম, যাওয়ার পর ও ফোন দিল আমাকে, ফোন দিয়ে বলল একটা কথা। বললাম যে কি, বলো। বলে যে মানে আমার যদি বিজনেসটা মানে একটু ভালো হয় তাহলে তুমি আমাকে হেল্প করবা। করবো না কেন, মানে ও বিজনেস করার জন্য আমি আমার ফ্যামিলি থেকে টাকা পয়সা এনে দিছি। যখন ও ব্যবসাটা শুরু করে তখন আমার ফ্যামিলি থেকে টাকা পয়সা এনে দিছি। হ্যাঁ, তো এখন এনে দিলাম, এখন যদি সামনে কিছু লাগে, আমার যতটুকু লাগে আমি হেল্প করব। তো বললো যে অন্য উপায় কি? তখন বললো যে আবারও সেম সেটা, যখন বাহিরেতে, যখন আমাদের মিশন আরও বাড়াবো, তখন বাহিরে আমরা কাজটা মালটাল সেল দিব, তখন যখন বাইরে আসবে তখন তাদেরকে খুশি করাতে পারবো না তুমি? কি বলতে চাও তুমি সেটা বলো। ওকে। তো বললে যে কেন বুঝো না? তা আমি বলছি যে আমার পক্ষে সম্ভব না। সামহাও ঘুরে ফিরে আপনাকে ওই জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আমি ওর সাথে রাবিভ করলাম যে তুই কেন এরকম করতেছিস আমার সাথে, আর আমি কার জন্য করবো? তোর ভাই বোনের জন্য কেন করবো? আমি ওদের সাথে আমি কোনো অন্যায়ভাবে চলতেছি না, তোর ভাই বোনের জন্য কেমন আমি এটা করব? আমার বাচ্চা আছে, আমি কাকে খাওয়াবো? আমার একটা বাচ্চাও নিতেছে না। বাচ্চা নেওয়ার কথা বলে যে এখন নেওয়া যাবে না। বাচ্চা নেওয়ার জন্য ফোন দিলে বলতাম যে আমার বাচ্চার দরকার, এসে তখন কি করতো, সে বলতো যে আমি পারবো না, বাচ্চা নিব, এখন নিতে পারবো না, এখন নিলে আমার ফ্যামিলি দেখবে কে? তোর বাচ্চা নিলে এখন আমার কিডনি বিক্রি করতে হবে, কিডনি বিক্রি করে তারপর আমার সংসার চালাতে হবে, আমি এখন বাচ্চা নিতে পারবো না, এইসব বলতো। তখন এটা যখন এদিন এটা বলছে, ওর সাথে আমি খুব রাবিভ করছি, তুই তুকারি করে কথা বলছি, মানে খুব ঝগড়া করছি ওর সাথে। আমি ঝগড়া করে তখন চিন্তা করলাম যে এখন কি করা যায়। তখন ঢাকায় যখন আসতাম না, তখন মাঝে মাঝে আপনার জীবনের গল্প আমি শুনতাম। আচ্ছা, জীবনের গল্প আমি শুনতাম। তো ওখান থেকে যে একটা কথা বলতেন না, যে যা করব মানে ভেবে চিনতে, একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এসব বলতেন। বা আপনার কথার মানে বোঝানোর ইয়াটা আমার খুব ভালো লাগতো, শুনতাম। তো এটা নিয়ে ও খুব করতো, এগুলো কি শোনো, এসে এগুলো ভালো না, এগুলো খুব খারাপ, মানে এটা মানে একদিন একটা থাপ্পড় পর্যন্ত দিছে আমাকে। আমি কি বলে, এগুলো শোনা খুব ভালো, এগুলো খুব ভালো একটা অনুষ্ঠান, বলে না এগুলো ফালতু, এগুলো ভালো না। বাবাকে নিয়ে সন্দেহ, এবার নিয়ে সবকিছু মিলিয়ে একটা মানুষের পক্ষে সম্ভব না। আমিও অসুস্থ, দিনের পর দিন অসুস্থ থাকতাম। তো এই যে অসুস্থ থাকতাম, সেই দেখতো ডাক্তার, সেই দেখাতো। আমার অ্যাপেন্ডিসাইটের সমস্যা হয়েছিল, অপারেশন করেছে, সেই করছে এগুলা। 1 টাকা আমার ফ্যামিলি থেকে দেওয়া হয়নি, সম্পূর্ণ কিছু ও খরচ করলো। তখন ভাবতাম যে সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, তাকে ছাড়া আমি একটা মিনিটও চিন্তা করতে পারতাম না। মানুষটা ভালো, হয়তো বা তার সমস্যা কিছু। তখন আমি আমার ননদকে বললাম যে তোমার ভাই তো এরকম করতেছে। মাকে বললাম যে মা, আপনার ছেলে তো এরকম করতেছে, একটা কাজ করেন, আপনার ছেলেকে একটা ডাক্তার দেখান, একটা ডাক্তার দেখালে তার ভালো হবে, সে যে এরকম করতেছে একটা ডাক্তার দেখালে খুব ভালো হবে। আর তো ওর আবার মাঝে কি শারীরিক একটু সমস্যা ছিল, তো আমার কথা হচ্ছে যে সমস্যা দিচ্ছে সমাধান করবে সে। আচ্ছা, আমার সবসময় এটা মনে হতো। তো ও বলতো যে আগে পায়া তুমি এখন আসো, এজন্য খুশি, কোনো সমস্যা নাই, মানে ও এটা ভাবতো। কিন্তু আমার কথা হচ্ছে যে আল্লাহ সমস্যা দিচ্ছে, আল্লাহ সমাধান করবে, তুমি ডাক্তার দেখাও। আপনি মানে প্রবলেমটা আসলে কার ছিল, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, যে বেবি না হওয়ার প্রবলেমটা? বেবি না হওয়ার জন্য তো কোনো ডাক্তারই দেখানো হয় নাই, কিন্তু বেবি তো আপনারা হচ্ছে না, বেবি চাচ্ছেন, ঠিক আছে, তো আপনারা আমি চাচ্ছি, ও চাচ্ছে না। তো একবার যেহেতু আমার পিরিয়ডের সমস্যা, আবারও আমি ঢাকাতে একটা মহিলা ডাক্তার দেখালাম। তো দেখানোর পর ওখানে মহিলা ডাক্তার একটা ওষুধ দিল আমাকে, এই ওষুধটা খাবেন, ওই ওষুধটা খেলে তারপর হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে বেবি হবে ইনশাল্লাহ। কিন্তু আমার হাজব্যান্ড ওই ওষুধটি আমাকে কিনে দেয়নি। আমি বলি ওই ওষুধটা কিনো, কেন কিনবো, তো বেশি কথা বলবা না, তারপর ওকে, ঠিক আছে। এরকম ভাবে চলতেছে। পরে চলার পর যখন ও আমাকে এটা বললো, তখন সিদ্ধান্ত নিলাম যে না, আর সহ্য করা যায় না। তখন একটা কাজ করি, যে এই যে সে যে আমার সাথে এরকম করতেছে, তো আমাকে যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। বোকা তো মানে বোকার মতো এতদিন সবকিছু সহ্য করছি, আমাকে এখন প্রমাণ করতে হবে যে আসলে সে মানুষ খারাপ, সে ভালো না। সবার কাছে সে অনেক ভালো একজন মানুষ, তাকে আমার প্রমাণ করতে হবে যে সে মানুষ ভালো না। তখন যখন যেদিন কোনো একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি, গালাগালি শুরু হয়ে যেত, 19 থেকে ফোন দিতে ধরতে একটু দেরি হইতো, তো এই শুরু হয়ে যেত। তখন আমি আমার বোনকে শোনালাম, আমার মাকে শোনালাম, বাবা তো আগে থেকেই বুঝতে পারলো, শোনালাম, সবাইকে শোনালাম। সবাই মোটামুটি বুঝতে পারতেছে যে আমার হাজব্যান্ড খারাপ। তো এটা জানার পরে কি হলো, আমি ঢাকাতেও আস্তে আস্তে আমার বড় মামি বা আমার মামাতো বোন টুন হোক, আমার মেজো মামি, সবাইকে মোটামুটি আমি জানালাম। সবাই মোটামুটি দেখলো, বুঝতে পারলো, সবাই বুঝতে পারলো যে ও আসলে মানে
মানুষ হিসাবে বেশি ভালো না, এতদিন মানে ও মুখোশ পড়া ছিল, কিন্তু আসলে সে মানুষ ভালো না। এরকম করার পর কিন্তু ও যে আমার সাথে ওগুলো প্রপোজ করতেছে, ওটা শুধু আমার ছোটো বোনকে বললাম আমি, যে মনি এরকম তোর ভাইয়া করতেছে আমার সাথে। ছোটো বোনটার বিয়ে হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে, তো তখন বিয়ে হয়ে যাওয়ার পর ছোটো বোনটাকে বললাম যে তোর ভাইয়া তো আমাকে এগুলো বলে। তখন ও বললো যে আপু তুই একটা কাজ কর, তুই যাইস না, ভাইয়ের কাছে যাইস না, এভাবে মানুষের জীবন চলে না, তুই যাইস না, কত সহ্য করবি তুই, আর কত সহ্য করবি। এটা বলার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আস্তে আস্তে সব কিছু মানে ওর কাছ থেকে আমার দূরে সরে যেতে হবে। কিন্তু এখন ওই যে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে ওর জন্য যে আমি ফ্যামিলি থেকে টাকা পয়সা আনলাম, ওটা তো আমার দিতে হবে। তার আগেও সে টাকা পয়সা আনছে, ওই টাকাটাও এখনো দেওয়া হয় না। আমার নিজের রিক্সে যেটা আনলাম, আমার নিজের রিক্স নিয়ে মামির কাছ থেকে টাকা নিলাম, সেই টাকাটা তো আমাকে তাকে দিতে হবে। সবার টাকাটা বাদ যাক, আমি তো মামির টাকাটা নিতে হবে। তো এই কটা দিন আমি তার সাথে ভালো বাবু কাটে টাকাটা উঠে নেই, তারপর আমি যা করার করবো, সবাইকে তখন জানাবো। এটা হওয়ার পর আমি কি করলাম যে চলতেছি। এখন ও ফোন দিত না, এখন একটা পর্যায়ে কি হয়ে গেল, ঠিক মতো ফোন দিত না। এই যে ঝগড়াঝাটি এসব চলতেছে, একটা সময় সে আমাকে ফোন দিত না। তো ফোন দিত না, তখন খারাপ লাগতো, ভালোবাসার মানুষটা ফোন দিচ্ছে না, মানে খুব খারাপ লাগতো। তো তখন আমি ফোন দিতাম যে জান তুমি ফোন দিচ্ছ না কেন? তো বললো যে তোর রূপ আছে না গুণ আছে, তোর কোনটা আছে যে তোর সাথে আমি কথা বলবো? তোর রূপ আছে না গুণ আছে, কোনটা নিয়ে কথা বলবো তোর সাথে? এটা বলার পর নিজের কাছে একটু খারাপ লাগলো। ওই দিনে মনে হলো আর কি আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে বিয়ে করেনি, ওই বিয়ের পর দিন একটা বললো, তারপর থেকে আমাকে আর কোনোদিনও বুঝতেই দেয়নি। ও মায়ের সাথে বোনের সাথে যাই খারাপ ব্যবহার করতো, আমাকে কোনোদিন বুঝতে দেয়নি যে মানে সে আমাকে পছন্দ করেনি বা কালো বলে সে আমাকে কোনো অবহেলাই করেনি, এরকম কোনো কিছু বুঝতে দেয়নি। তখন যখন সে আমাকে এই কথাটা বললো, তখন আমি মানে অনেকটা খারাপ লাগলো আমার কাছে। তো খারাপ লাগার পর আমি আমাদের বাড়িতে আসলাম, আসার পর মাকে বললাম যে মা এরকম মানে আপনার জামাই তো এই কথা বলতেছে আমাকে। তো বলার পর মা বলে যে মানুষটা বর্তমানে কত কিছু ব্যবহার করে, তুই সব ব্যবহার কর, তুই দেখবি ফর্সা হয়ে যাবি। মা এগুলো কি বললেন, এগুলো তো ঠিক না, কয়দিন ব্যবহার করবো কালো হয়ে যাবে আবারও। তো মা কি করলো, একজনের কাছ থেকে পরামর্শ নিয়ে দে, তুই ব্যবহার করে এগুলা। তাকে এগুলো ব্যবহার করা শুরু করলাম, মোটামুটি মানে ভালো ফল পাচ্ছি। তো এখন কি হলো দেখতেছি না, মানে ওর চিন্তাধারা এখন এরকমই, কোনো কিছু তো হইলে বাবাকে নিয়ে সন্দেহ। আর ওই যে ওইটা বললাম, ওইটা এখন আপাতত তো হওয়ার পর আমি ঢাকায় আসলাম, একবার ঢাকা বেড়াতে আসলাম। আসার পর ও বলতেছে দেখো আমার মানে ওর সমস্যা ও সেটা প্রকাশ করেনি বা বলতে চায় না, বলে চলো আমরা একটা কাজ করি, যে আমরা 2-3 মিলে কিছু করি। কি করবা? তুমি বলো 2-3 মিলে কিছু করি, এটা তো মজা পাওয়া যাবে। এমনিতেই ডাইরেক্ট বলতেছে, তুমি যেগুলো বলতেছো আমি তো এগুলো সবাইকে বলে দেবো, আমি তো আর ভিতরে রাখবো না এগুলা। তো তুই বললে সমস্যা কি, কোনো সমস্যা আছে আমার? তোকে কে বিশ্বাস করবো? সবাই তো আমাকে বিশ্বাস করবে, কেউ জানে আমি জীবনও এটা করবো না। আমি বলবো তুই মিথ্যা কথা বলস। তো ওখানে আমি চিন্তা করলাম যে কথাটা ঠিক, কারণ ওকে সবাই খুব ভালোভাবে বিশ্বাস করে, ও এরকম মানুষে না, এরকম সবাই চিন্তা মানে করবে। এটা বলার পর তখন আমি ভাবলাম যে কি করা যায়, এখন কি করা যায়, না আর যাবো না। তখন ডিসিশন নিলাম যে আর যাবো না। তখন বাড়ি আসলাম, বাড়ি আসার কিছুদিন পর আবার ঈদ ঘনিয়ে আসলো। ওই ঈদের সময় বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর দেখলাম যে একজন একভাবে, ও ওর মতো চলতেছে, আমি আমার মতো চলতেছি, মানে দুজনের প্রতি ওই কোনো ভালোবাসা কোনো কিছু আগ্রহী নাই, মানে আমার দিক থেকে আগ্রহটা মোটেই নাই। আমার দিক থেকে আমি আগ্রহটা অনেকটা কমিয়ে দিছি, যে না এই লোকটার সাথে আমি আর কোনোভাবে সম্পর্ক মানে সামনে আর আগাবো না, যে লোকটা মানে আমার সাথে এরকম করতেছে। করার পরে কি হলো, আমি ওর সাথে কি নিয়ে জানি খুব ঝগড়া হলো আমার সাথে। ঝগড়া হওয়ার পর আমি বাবার বাড়িতে চলে আসলাম ঈদের টাইমে। চলে আসার পর এখন ডিসিশন নিলাম যে আমি আর যাবো না, ওর ভাত আর খাবো না, এরকম চিন্তা করে সবাইকে বলে দিলাম। তো সব বলে কি হয়েছে, বলেন এরকম করতেছে, আমার পক্ষে সম্ভব, আমি তো একটা মানুষ। এই যে এত কিছু হচ্ছে ওর সাথে আমার সাথে, ওর ফ্যামিলির প্রতি কখনো আমার কোনো কর্তব্যবোধ কোনো কিছু আমার কমতি নাই, তাদের সাথে আমার যা করা দরকার তাই করতেছি। আর এরকম করতে তারপর আমি কি করলাম, বাবার বাড়ি চলে যাওয়ার পর তো আমার বড় মামির সাথে কথা হলো যে এরকম চলে আসবো। তো মামি বললো যে আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই ঢাকায় চলে আস। ঢাকায় এসে কদিন থাকা আমাদের এখানে, মানে ওনাদের সবার চিন্তাধারা ছিল কদিন ঢাকায় থাকলে মনের সাথে আস্তে চেঞ্জ হয়ে যাবে, রাগের সময় তো মানুষ এরকম হয়। তো ওদের বাড়িতে ছিল, আমি তখন ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসার পর ওর সাথে আমার সাথে যোগাযোগ
একদিনে 2 দিন ফোন দিছিল, বলছিলাম যে তুই আমার ফোন দিবি না, মানে তুই তুকারি করতাম তখন, তুই আমার ফোন দিবি না, তোর সাথে আমার কোনো কথা নাই, আমি তোর ভাত খাবো না, এ বলে ওর সাথে ফোন রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওর সাথে আমার সাথে কোনো যোগাযোগ নাই। তো মামার বাসায় গেলাম, মামার বাসায় গিয়ে চলতেছে এরকম। মামার বাসায় গিয়ে 18 দিন ছিলাম। 18 দিন থাকার পর আমার চিকুনগুনিয়া হয়েছিল। চিকুনগুনিয়া হওয়ার পর তো আমি যে ডাক্তারের কাছে নিতে পারতেছি না, এত অসুস্থ বা সমস্ত শরীর ব্যথা, তো আমি নামতে পারতেছি না। ওইটা আবার মামার বাসায় যে দারোয়ান উনি দেখছে, তো মামার বাসায় যে দারোয়ান, ওই দারোয়ান আবার ওকে চেনে, আমার হাজব্যান্ডকে খুব ভালোভাবে চেনে। তো চেনার পর ও লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই লোকটা ডাক দিল, যে বললো যে ভাই এরকম এরকম ভাবি তো খুব অসুস্থ, ভাবি তো এরকম এরকম ঢাকায়, আপনি আসেন নাই যে, ভাবি এরকম অসুস্থ। কি বলেন? বলছে হ্যাঁ, মানে ও তো ওই দিনে জানলো যে আমি ঢাকায়। এরা মাঝে কোনো কারোর সাথে কারো যোগাযোগ নেই, না আমার শ্বশুরবাড়িতে কেউ আমাকে ফোন দিচ্ছে, না আমার হাজব্যান্ড আমাকে ফোন দিচ্ছে। তখন যখন ও জানলো, ও সাথে সাথে আসলো, সাথে সাথে আইসা না ও ফোন দিল। ফোন দেওয়ার পর তখন আমার বড় মাই ফোন রিসিভ করলো, বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আসো, দেখি কি করা যায়, আসো। এখন ও আসলো। আসার পর তো মানে ও আমায় দেখে আর কি কান্নাকাটি করতেছে, আমি খুব অসুস্থ হয়ে গেছি, ও খুব কান্নাকাটি করতেছে, তুমি এতদিন পর্যন্ত ঢাকায়, অথচ আমাকে জানালে নাই না সেই না। তো আমার তো ওর সাথে খুব রাগ, তোর সাথে আমার কিসের কথা, আমি তোর সাথে থাকবো না, তোর সাথে আমার কোনো কথা নাই। তখন বড় মামি বললো যে এত কথা বলিস না, রুমে বসা কথা বলি, দেখি কি হয়েছে তোদের। তো এটা নিয়ে কী করলো, সবাই মিলে বসলাম, আমি, বড় মামি, ছোটো মামি ছিল, ছোটো মামি আর একটা লোক ছিল, উনি সব বসলাম। তো বসার পর বললাম যে মামি আমার সাথে এরকম করতেছে, মানে এর সাথে কীভাবে আমি থাকি, মানে ওই যে যেটা করতে বলতেছে এটা বলি নাই, শুধু বলতেছি যে সে কাকাকে নিয়ে আমাকে নিয়ে সন্দেহ করে, আমি কিভাবে থাকবো বলেন ওর সাথে। তো এটা বলার পর আমার মামি তখন বলে কি বলে এটা তো, তখন শিখে গেছে হ্যাঁ আমি এটা বলছি, ও এটা করে, মামির কাছে শিখে গেছে এটা যে হ্যাঁ ওটা করে। তখন আমার মামিও পুরো স্তব্ধ হয়ে গেল, সবাই উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল যে ওইটা কি বলে, মানে ফেরেশতা তুললে একটা মানুষের নামে সে কি বললো এটা বলার পর সবার মানে মাথায় ঠিক মতোই গেল যে এই জামাই ভালো হবে না, আর এই মেয়েকে এখানে রাখা যাবে না। এখন সে খুব কান্নাকাটি করতেছে, আমার মা মেয়ের কাছে যাচ্ছে, আমার পায়ে পড়তেছে, আমার পায়ে ধরতেছে যে তুমি আসো, আমাকে একটা বার সুযোগ দাও, আমি ঠিক হয়ে যাবো, তুমি আসো। তো যখন এই 18 দিন ছিলাম না, তা 18 দিনের মাঝে আমার ফোনে একটা ইমুতে একটা ফোন আসতো, খুব ফোন আসতো। তো লোকটা আমাকে বলতাম যে ফোন দিয়েন না, বা আমার মামাতো বোন বা মামামি সবাই শুনতো যে আমি লোকটা খুব বকা দিতাম, আমি ব্লক করতাম, ব্লক হতো না, মানে বুঝতে পারি না ব্লকটা যে প্রোফাইলে গিয়ে ব্লক করলে ব্লক হয়, এটা আমি বুঝতাম না, মানে ততটা ছিল না আমার। তো খুব ফোন দিচ্ছে, তখন ও আমাকে বুঝাচ্ছে আসো শোনা, এভাবে কেমনে হইব, আসো আমি এখন ডাক্তার দেখাবো, তোমাকেও ডাক্তার দেখাবো, আমিও ডাক্তার দেখাবো, আমরা বাচ্চা নিব, আমরা মানে সংসার করব। তো আমি বললেই যে তখন চিন্তা করলাম যে মানুষটা যে এত কান্নাকাটি করতেছে, তাহলে একটা কাজ করি, তাকে বলি যে আমাকে যে সে এত সন্দেহ করে, তাহলে তার কাছে আমাকে রাখো, সে আমাকে গাছতলায় রাখো, গাছতলায় থাকবো, সমস্যা নেই, তার সাথে আমি থাকবো। তো বললাম যে আমি তোমার কাছে থাকবো, আমাকে নিয়ে যে তোমার এত সন্দেহ, তাহলে আমি একা থাকবো না, আমি তোমার কাছে থাকবো, যাতে তোমার সন্দেহটা দূর হয়ে যায়। বলেছে আচ্ছা ঠিক আছে। তো যে রুম ছিল ওই রুম ভালো ছিল, আমি যতটুকু জানি যে রুমটা ভালো, 4 তলা রুম আছে, একটা রুম 2 জন মিলে থাকবো, একটা রুম তো 2 জনের জন্য এনাফ, 2 জন মিলে থাকবো, খাবো, খুব ভালো, রাজি হলাম। তো ওকে তখন যখন আসবো তখন আমি ওকে বললাম আর কি যে শুনো, আমার ফোনে না মানে একটা নাম্বারে খুব ফোন আসতেছে, তুমি দেখো, এটা দেখে আবার তোমার তো আবার সন্দেহবাজ মানুষ, আবার সন্দেহ করো না, এই নাম্বারে খুব ফোন আসতেছে, তুমি আমাকে সন্দেহ করো না, মানে এরকম আমি ব্লক করতেছি কিন্তু ব্লক হচ্ছে না। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এটা বলার পর ওর কাছে আসলাম, ওর বাসায় নিয়ে আসলো আমাকে, যখন কান্নাকাটি করে সবাই বুঝালো আচ্ছা ঠিক আছে যা, আসলাম ওর বাসায় আসার পর আমার ছোটো বোনের হাজব্যান্ড তখন বাইরে ছিল, তো ফোন দিত, আমার বোনে ফোন দিছিল, কথা বুঝি না আমি, তো কী করলো SMS করলো যে আপু আমি তো কথা বুঝতেছি না, তো আমি রাতে আপনাকে ফোন দিব, এটা SMS করে লিখে দিল যে রাতে আপনাকে ফোন দিব। তো আচ্ছা ঠিক আছে, রাতে ফোন দিবে, ওইটা ওর হাতে পড়লো যে রাতে ফোন দিবে, ওর সাথে তোমার কিসের কথা রাতে, তোমার ছোটো ভাই, কি বলো তুমি, ছোটো ভাইরা তো এরকম করে সেরকম করে, মানে আবারও চিন্তাধারা অন্যরকম যে আমার বোনের হাজব্যান্ডের সাথে আমার কী সম্পর্ক, ও কেন আমাকে রাতে ফোন দিবে, এটা নিয়ে আমার গিমজিম এই 2 দিন না হতে আবার গিমজিম শুরু হয়ে গেছে, কি যে একটা অবস্থা, ঝগড়াঝাটি। তো আমি বুঝাতে লাগলাম যে এরকম করো না, এসব চিন্তা ছাড়ো,
এসব চিন্তা ছাড়ো, ভালো হয়ে যাও, ভালো হয়ে চলি, এটা ভালো হবে। আমি একবার চলে গেছি, তারপরে আবার আনছো, এখন আবার এরকম করতেছো না, সে বুঝতেছে না। তখন আমিও খুব রাগ করলাম, রাগ করে ওর সাথে তুই তুকারি করে আমিও ঝগড়াঝাটি করা শুরু করলাম। কেন এরকম করতেছিস তুই, মানে তুই তুকারি করে কথা বললাম। তো যাক, ওখানে আবার শান্ত হয়ে গেল, আবার সব ঠিকঠাক। এখন জানি তো যে রুমে নিছে, কিন্তু ও রুমে না, ছোট্ট আরেকটা রুমে, বলতেছে ওই রুমে আমার সব কিছু আছে, এই রুমে আমি থাকবো, ওই রুমটাতে থাকতে ভালো লাগে না, আমি এই রুমে থাকবো। তো একটা কাজ করবো, তো 4তলায় ছিল রুমটা, 2তলায় রুমটা, এখন আবার 2তলায় রুম নিছে, 4তলায় অন্য 2জন থাকে। তো একটা কাজ করো, তুমি 4তলায় গিয়ে রান্না করো। এখন কি হতো, 2তলা থেকে 4তলায় রান্না করতে যেতাম, আবার 4তলা থেকে 2তলা আইসা ঘুমাতাম, মানে এরকম 2তলা 4তলা 2তলা 4তলা চলতো। থাকি না, সমস্যা কি, মানে এটা দেখি না মানুষটা ভালো হয় কিনা। তখন কি হলো, ওই যে বললাম ইমুতে একটা ছেলে আমাকে ফোন দিছিল, তো ওই ছেলেটা একদিন ফোন দিল, ফোন দেওয়ার পর আমি বলতেছি দেখে আমি ব্লক করতে পারতেছি না, তুমি ব্লক করে দাও। আর যেহেতু ফোন দিচ্ছে, ফোন রিসিভ করার দরকার নাই, আমি তো লোকের সাথে কথা বলার কোনো দরকার নাই। তো এটা নিয়ে আবার ঝামেলা শুরু হয়ে গেল। তো ওই লোকটাকে ওই দিনে আমি কিভাবে জানি প্রোফাইলে গিয়ে আমি ব্লক করে দিলাম, শেষ। ওই দিনে ওই কাহিনিটা ওখানে শেষ, এটা নিয়ে ঝগড়া হওয়ার পর ওইখানে কাহিনিটা এটা শেষ। এখন কি করতো, রাতের বেলা আসতো, ঘুমাইতাম বা আমি শুয়ে থাকতাম, মানে হঠাৎ করে ওর কি মেজাজ খারাপ হইতো জানি না, কোনো কিছু হইলে আমার আঙ্গুল দিয়ে খোঁচায় শরীরের ভিতর খোঁচাইতো। ও মানে তুই কার সাথে কথা বলিস, কয়জনের সাথে কথা বলিস, মা তুলে গালিগালাজ করতো। ওকে, আমরা ইন ডিটেইলে না যাই, অশ্লীল কথাবার্তা বলতো। হ্যাঁ, এসব তুলে গালিগালাজ করতো, আর মানে ইয়ে করতো, খুব বকাবাদ্য করতো। তো এরকম চলতেছে, এরকম অনবরত চলতেছে। চলার পর মানে কি করব কোনো কিছু বুঝতে পারতেছি না। এদিক দিয়ে আমার যে কাকা খুব অসুস্থ হয়ে গেল। কাকার তখন ক্যান্সার ধরা খাওয়ার পর ওর মাথায় তখনও মানে জানে যে কাকার ক্যান্সার, ওর মাথায় তখনও কোনো কিছু কাজ করে না যে এই মানুষটার ক্যান্সার, এই মানুষটা মারা যাবে। এখন এই মানুষটাকে নিয়ে কথা না বললে কি নয় না, ওর এখন এইগুলাই বলতেছে, কাকাকে নিয়ে সম্পর্ক বা বোনের হাজব্যান্ড। এখন ওই যে ওগুলার অফার আর করেনি, ওই দিনকার পর থেকে করার পর, রাগারাগি করার পর ওই প্রপোজগুলো আর করেনি। তো এখন বাবা অসুস্থ, বাড়ি থেকে একটু ফোন দিতে পারতো না। যখন মাকে ফোন দিতাম তো বলতো যে বাবা খুব অসুস্থ, তোর বাবার আজকে এই অবস্থা। তখন শুনলে খুব খারাপ লাগতো যে আমার মানে বাবার এই অবস্থা। আর আমি যখন থেকে আমার হাজব্যান্ড এগুলো সন্দেহ করা শুরু করলো, তখন থেকে আমি কোনোদিনও মানে বাবা বলে জড়িয়ে ধরতে পারিনি যে এ মানুষটা আমার বাবা, কাকা, যে মানুষটা আমার ছোট থেকে বড় করছে। একটা দ্বন্দ্ব লাগতো, বুকের ভিতরটা জানি কেমন করতো যে এই মানুষটাকে নিয়ে আমার হাজব্যান্ড এত কথা বলে, যে মানুষটা আমাকে মা ছাড়া কখনো কথা বলেনি। আমার সন্তান নাই, কিন্তু আমার বাবা আমাকে মা ডাকতো, ওইটাই আমার আল্লাহর কাছে শুকরিয়া ছিলাম। তো এখন এরকম চলতেছে। চলার পর আমি একদিন কি করলাম, আমার মামার বাসায় গেলাম। আমার মামাতো বোন, আমার খালাতো বোন সবাই ছিল বাসায়। আমি গেলাম ওদের কাছে, গিয়ে মানে কয়েকদিন থাকলাম, 3 দিন থাকলাম আর কি। 3 দিন থাকলাম, ওকে বললাম যে আমি থাকি। তো প্রথম দিল, কিন্তু পরে আসার পর আর কি এগুলো নিয়ে ঝামেলা করলো যে কেন ছিলি, এই সেই, তোর কি খবর আছে যে আমি যে একটা মানুষ ছিলাম, খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, তোর কি এটা খবর ছিল? এটা নিয়ে আর কি ঝগড়াঝাটি হলো। ও করলো আমার সাথে, আমি করলাম যে তুমি কি কইতে চাও এইসব। মানে এখন তো আমি পুরোপুরি ওর থেকে মানে দূরে চলে যাচ্ছি, যে এই মানুষটার সাথে আমি থাকবো না, এই মানুষটার সাথে আমি থাকবো না। যতই সুযোগ দিয়ে যাই কই না কেন, এই মানুষটার সাথে আমি মন মিশিয়ে আমি চলতে পারবো না। যে মানুষটা আমার সাথে এরকম করতেছে, দিনের পর দিন আমাকে এরকম অত্যাচার করতেছে, মানসিকভাবে এরকম অত্যাচার রাখতেছে। যে ডাক্তার দেখাক শত, কিন্তু এগুলা দিয়ে তো সে আমাকে শান্তি দিচ্ছে না। একটা মেয়ের শান্তি কিসে? স্বামী, সেই স্বামীর কাছে তো আমি শান্তি পাচ্ছি না। তো এটা নিয়ে খুব ঝগড়া হলো। একদিন রাতে খুব ঝগড়া হওয়ার পর মানে একটা পর্যায়ে ও আমাকে খুব মারলো, অনেক মারলো। মারার পর আমি আমার ভাইকে ফোন দিলাম যে আমার এই করছে, আমাকে মারছে। মারার পর কি করলো, ভাই আসলো পরের দিন। আসার পর ভাই আসা দেখলো যে আমার গলায় করে মানে মারছে, তো দাগ পড়ে গেছে, করছিল, সব কিছুতে দাগ পড়ে গেছিলো। তো যখন ভাই বললো যে এগুলা কেউ বললো যে ভাইয়া ও তো আসলে অ্যালার্জির সমস্যা, এই কারণে এরকম। ওকে আমি কিচ্ছু করিনি, মানে ও যে এত মারতো, ও বলতো যে আমি একটা থাপ্পড় দিছি। ও এখনো পর্যন্ত স্বীকার যায় যে আমি একটা থাপ্পড় দিছি, আমি কখনো ওকে মারিনি।
আমি বললাম যে আমি চলে যাব। তা আবার বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর এখন আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই বুঝাচ্ছে যে আরেকটা সুযোগ দেওয়া, আসো। ও কান্নাকাটি করতেছে, দেখো তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও, তুমি আসো। তখন পুরোপুরি ভাবলাম যে ওর মাথায় আসলে সমস্যা আছে। এই যে এই করতেও সমস্যা করে না, আবার এরকম করতেও সমস্যা করে না। আমার শাশুড়িকে ননদকে সবাইকে আবারও বললাম যে ওকে ডাক্তার দেখান। আমি তো দেখাতে পারবো না, আমি দেখাতে গেলে আবার অন্যরকম করবে, ভাববে যে আমি অন্য কিছু করতে চাইতেছি। ওকে ডাক্তার দেখান, ডাক্তার দেখালে ভালো হবে। এটা বলার পর এখন আমার শ্বশুর বলতেছে না, আমরা এই মানে আমি যখন বলতেছি আমি যাব না, আমি যখন বলতেছি আপনার ছেলে এরকম 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 করতেছে, মানে যখন গালিগালাজগুলো সব বলে দিচ্ছি যে এরকম এরকম গালি দেয়, আমি কীভাবে থাকবো। পরে উনি বললো ওকে এরকম করতেছে, ও এরকম এরকম বলতেছে, আমি কিভাবে যাব ওখানে, কিভাবে থাকবো। তো মা এক মুখে বলে যে যা, আর এক মুখে বলে যে যাইস না, এরকম মানে মা এরকম বলতেছে, কি করবে মাও ভাবতেছে না। তো এখন আমি সিদ্ধান্ত নিলাম আমি আসবো না ওর কাছে। তখন মা মেজো ভাইকে মা বলতেছে, তো ওর মনে হয় আমার ছোটো মেয়ের সুখটা সহ্য হচ্ছে না, মা এরকম কিছু বলতেছে যে ওর জন্য আমার ছোটো মেয়ের সুখটা নষ্ট হবে। মা যখন এটা আমাকে বললো, তো বলার পর আমি অনেকটা কষ্ট পেলাম যে মা এটা বলতে পারলো, আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। পরে আবার চলে গেলাম, আবার ঢাকায় চলে আসলাম। আসার পর চলতেছে। তো এর মাঝে একদিন কি হলো, আমি ওর সময় বাড়িতে আসলাম ঈদে। আসার পর আমি যেহেতু একা থাকি, সবসময় একা থাকি, বাচ্চা কাচ্চা নাই, তো সেই ক্ষেত্রে কী করলো, নিজে আমাকে ফেসবুক আইডি খুলে দিল যে এটা চালাও, মন ভালো থাকবে। তো আচ্ছা আমি ফেসবুক আইডি খুলে দেওয়ার পর মানে কারোর সাথে তেমন কথা হতো না, আর কেউ মেসেজ করলো বলে দিতাম যে আমি বিবাহিত, আমার হাজব্যান্ড আছে, মানে বলে দিতাম। তাহলে আর কেউ কথা বলবে না, আর কেউ কথা বললে ফ্রেন্ডলি কথা বলবো, এর থেকে বেশি কিছু না। আমি তো ওকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না, ওকে ছাড়া কোনো কিছু চিন্তা করা মানে মনে হয় যে আমি মরে গেছি, মানে এরকম লাগতো আমার কাছে। তো কি হলো, একদিন একটা ছেলের সাথে আমি কথা বলতেছি, হাই হ্যালো বলতেছে যে কেমন আছো কি সেই, আমিও বলতেছি ভালো আছি। তো বলার পর ও দেখতেছে, আমি জানি না ও যে দেখতেছে, ও দেখতেছে। দেখার পর কি করলো, ও আসলো, পেছন থেকে আসলো, আইসা আমার হাত থেকে ফোনটা নিয়ে গেল। তো আমার কথা হচ্ছে যে ও জানলে এখন এগুলো নিয়ে খুব ভেজাল করবে, কার সাথে কী বোঝে না বলছে সেটা সে বলবে না, সে উল্টাপাল্টা চিন্তাধারা কইরা মানে খুব ভেজাল করবে। তো ওটা ফোন নিয়ে টানাটানি করতেছে, তুমি ফোন দাও। বলছে না তুই কার সাথে কথা বলে তোর ফোন দিব না, তুমি ফোন দাও তুমি। তো বলতেছে না ফোন দেওয়া যাবে না। এটা নিয়ে ওর সাথে আমার সাথে মানে ছেলেটা কে ছিল? ছেলেটা ফেসবুক ফ্রেন্ড। তো আপনি তো জানেন আপনার হাজবেন্ডের এরকম একটা সমস্যা আছে, এরকম সমস্যা আছে, তারপর আমার মাথায় তো কিছু কাজ করতেছে না, মানে ওই যে সময় যাচ্ছিল না, ওই আগে ইয়ে হচ্ছে। তো এখন ফ্রেন্ড আসতে মাঝে মধ্যে নক করতো, মানে অত অবিরত কথা বলতো না। ঠিক আছে, তারপর কি হয়েছে? তো এটা দেখার পর ছেলেটা হিন্দু ছিল, তো জানার পর ও তো চিন্তাধারা অন্যরকম। তো ওর মাকে দেখালো, দেখেন মা ছেলেটা দেখেন আপনার বউ এরকম করতেছে সেরকম করতেছে, এই জন্য তো আপনার বউ চলে যাবে, এরকম চিন্তা করতেছে, ওরে নিয়ে আজকে বসবে, এই করবে সেই করবে, এই করে সেই করে নিয়ে মানে আবার শুরু হয়ে গেলো, মানে গলা টিপি দিয়ে ফেলে দিছিল, মারামারি করতেছে। পরে আমার শ্বশুর এসে ধরলো যে এরকম করতেছিস কেন, দে আমার কাছে ফোন দে, কি হয় দেখবো, আমি দেখবো। পরে এটা নিয়ে আর কিছু বলে নেই, ও চলে গেল, বাজারে চলে গেল, আবার আসলো, আয়সা বলে এখন ঠান্ডা মাথা বলতেছে, বলো এগুলো কে ছিল, ছেলেদের সাথে তোমার কি সম্পর্ক? আমি বলছি জাস্ট ফ্রেন্ড, আর কিচ্ছু না, তুমি শুধু নাম ভুলবে তো না, জাস্ট ফ্রেন্ড, এর থেকে আর বেশি কিছু না। তো বলতেছে না ওর সাথে তোমার অন্য কোনো সম্পর্ক। তো আচ্ছা ঠিক আছে, তাহলে ব্লক করে দাও। তাহলে তো হয়েছে। তো আচ্ছা ঠিক আছে, ব্লক করে দিছি। ওখানেই শেষ, ব্লক করে দিছি। এখন এটা নিয়েও কি করতো, রাতে এটা নিয়েও কথা তুলতো, বিভিন্ন সময় মেজাজ করা থাকতো যে ওর ফ্যাক্টরিতে ফোন দিত, ওর ভাই থাকতো না ফ্যাক্টরিতে, ভাই থাকতো না, পাইতো না। তো না পাইলে কী করতো, ওর ভাইকে যদি না পাইতো ওই ঝালটা আমার উপর উঠাইতো, ওর রাগটা আমার উপর উঠাইতো। এটা নিয়ে এরকম ঝামেলা হচ্ছে দিন তারপর আবার ঢাকায় চলে গেলাম, ওই ইয়ের পর তারপর দিন ঢাকায় চলে আসলাম। চলে আসার পর তো এভাবে চলতে থাকার পর 2018 সালের দিকে আমি যখন ওকে বাচ্চার কথা আবারও বললাম, তো বলে যে এখন তো টাকা পয়সা হাতে নেই, টাকা পয়সা হাতে আসুক তারপর আমরা ডাক্তার দেখাবো। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। এটা বলে আমি আমার নানুর বাসায় বেড়াতে গেলাম কেরানীগঞ্জে। ওখানে যাওয়ার পর আমি একটা চাকরির অফার পেলাম। চাকরির অফার পাওয়ার পর যে চাকরিটা করবো, ওনাদের সাথে আমি কথা বললাম, ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে নিব। তো ওকে আমি ফার্স্ট বললাম, আর ও বললো যে ঠিক করছে, তুমি করবো, আচ্ছা তার তো ভালো হয়েছে, মিষ্টি খাওয়াই সেই মানে হাসি খুশি। তো আমি ভাবছি তো রাজি হয়ে গেছে। তো আমার কাছে আমার সবসময় কাগজপত্র আমার সাথে থাকে, আমি করলাম কাগজপত্র সব কিছু জমা দিয়ে দিলাম।
মানে চাকরি করবো আমি। যে পরে ওরকম আমি বুঝে বললাম, শুনো যেহেতু তোমার কাছে টাকা পয়সা নেই, তো আমি তাহলে 2 বছর কাজ করি, চাকরি করি, 2 বছর চাকরি করে টাকা পয়সা যা জমিয়ে তারপর আমরা ভেবে নিব, ডাক্তার দেখাবো, তুমি এদিকে তুমি করে তুমি তোমার সংসারটাকে গড়ে তোলো। তা এটা বলছি, আচ্ছা ঠিক আছে। এখন কাগজপত্র জমা দিতে গেছি, তখনও কিছু বললো না। যখন আমি ওই অফিসে গেলাম, হেড অফিসে না, আরেকটা ব্রাঞ্চে গেলাম, তারপর ওনারা কি বললো যে আপনার হাজব্যান্ডের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বলুন। আমি তো জানি আমার হাজব্যান্ড বলছে আমাকে, তো আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে দিয়েছে। ও বললো যে আমি জানি না, ওর ফ্যামিলি জানে, ওর ফ্যামিলি যদি ওকে চাকরি করতে দেয় তাহলে আমার সেটা জানার বিষয় না। এটা বলার পর উনি বলতেছে আপনার হাজব্যান্ডের সাথে আপনার দূরত্ব আছে না? দূরত্ব নেই। তাহলে সে এটা বললো কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি চলে যান, চলে গিয়ে ওনাকে বুঝান, সমস্যা নেই, আমরা আপনাকে ফোন দিব। তো এটা বলে আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে ওর সাথে মানে আমি খুব রাব বিহেভ করলাম। আমি নিজে যে তুই এটা বললি কেন? আমি তো ভালোই চাচ্ছি, যে তোর যে টাকা পয়সা নাই, তুই যে বাচ্চা কাচ্চা নিতে পারবি না, তাহলে আমি টাকা জোগাড় করে আমি ডাক্তার দেখাবো, তুই এটা বললি কেন? এটা নিয়ে ওর সাথে আমার মানে খুব ঝগড়া হচ্ছে। হওয়ার পর কি করলাম, যে যা আমি থাকবো না, আর আমাকে রাখতে পারবি না, এতদিন এত কিছু হয়েছে, আর রাখতে পারবি না, এটা করে আমি চলেই আসবো, যে যা তোকে এখান থেকে আমি ডিভোর্স দিয়ে যাব। তো ও দুজনে মিলেই ঝগড়া করতেছি। তো করার পর কি হলো, কি বলছে, আচ্ছা ঠিক আছে আয়, তুই আমাকে ডিভোর্স দিবি, তো আয় আমার সাথে আয়। তো আমি কি করছি, সত্যি সত্যি ওর সাথে বেরিয়ে গেলাম। বাইরে যাওয়ার পর কি করলো, ওর একটা ফ্রেন্ডের বাসা নিয়ে গেলো। তা আমি আবার মেজু ভাইকে বললাম যে এরকম ওর ফ্রেন্ডের বাসা আমাকে নিয়ে যাচ্ছে, আমরা আজকে মানে আলাদা হয়ে যাব। তো এটা বলার পর আমার ভাই তো মানে ভয় পেয়ে গেল যে ওর ফ্রেন্ডের বাসা কেন নিবে। এটা মানে ভয় পাওয়ার পর ভাই কী করলো, আমাদের আত্মীয় স্বজন যাচ্ছে সবাইকে জানালো যে এরকম আমি একটা জায়গায় যাচ্ছি, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি ফোন দিব। এটা বলে ওর ফ্রেন্ডের বাসায় গেলাম, দেখলাম যে না, স্বাভাবিক কোনো ফ্যামিলি বাসা যাওয়ার পর ওরা আমাকে বুঝালো যে এভাবে এরকম করেন না। নিয়ে আসলো যে ভাই দেখেন ও এরকম পাগলামি করতেছে, তো বুঝালো। তখন ভাইয়ের কাছে বললাম যে ভাইয়া ও আমার সাথে এরকম আচরণ করতেছে, এরকম মানে ঝগড়াঝাটি করতেছে, সন্দেহ করতেছে, এভাবে কিভাবে সম্ভব, আমি এভাবে পারবো না। এটা বলার পর এখন আমি বাড়ি চলে যাবো, আমি থাকবো না, কোনোভাবে থাকবো না, নাহলে আমি সুইসাইড করে ফেলবো। তো ভাইয়া বললো যে আচ্ছা ভাবি ইয়ে করেন না, ফাহিম ভাই ও যদি যেতে চায় তাহলে ওকে বাড়িতে পাঠান, কয়েকদিন থেকে আসুক, তারপরে ঠিক হয়ে যাবে। তা আমি সত্যি আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে কয়েকদিন থেকে আবার এখন কেন জানি ওর জন্য আমার খারাপ লাগতেছে, না আমি থাকবো না, চলে যাই। ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসার পর যাক ভালোই চলতেছে। নানুর বাসায় যেতাম বা মামার বাসায় যেতাম, আগে এগুলো নিয়ে কোনো সমস্যা করতো না। প্রথম এগুলো নিয়ে কোনো সমস্যা করতো না, পরবর্তীতে এগুলো নিয়ে সমস্যা করতেছে। যা ও ছাড়া আমি আমার ফ্যামিলির মানুষের সাথে অনেক জায়গায় ঘুরতে যেতে দিত, এগুলো নিয়ে কোনো সমস্যা করতো না, এগুলো নিয়ে ভালো ইয়ে করতো। তো ঘুরতেছি ফিরতেছি ভালোই। এখন রমজানে কি করলাম, ও একদিন বসে বসে আমাকে বলতেছে যে তুমি কোন দিন জানি মানে টার্গেটে পড়ে গেছো। আমি কি টার্গেটে বলছি, তুমি মেরে ফেলবো নাকি, কিসের টার্গেট বলতেছো তুমি? এগুলা বলছো টার্গেটে পড়ে গেছো, তুমি হাসতেছে আর বলতেছে টার্গেটে পড়ে গেছো। তা আমি এটাতে খুব ভয় পাইছি যে কিসের টার্গেটে পড়ে যাচ্ছি আমি। তো বললো যে না কিছু না, এ বলে ও মানে তখনই চুপচাপ হয়ে গেল। তখন আমার খুব ভয় লাগলো যে সে খারাপ কিছু একটা করতে চাচ্ছে, যে আমি টার্গেটে পড়ে যাচ্ছি। তখন আমি আমার ফ্যামিলিকে বললাম যে ওরকম করতেছে। এখন সবাইকে মোটামুটি বলা হয়ে গেল, এখন সবাই চাইতেছে যে চলে আয়। এখন সবাইকে বিশ্বাসও বলতে পারলাম যে এখন আমাকে কেউ দোষ দিতে পারবে না, কেউ বলতে পারবো না যে আরেকটা সুযোগ দে, কেউ বলতে পারবো না ধৈর্য তো আমি দোষলাম। সবাইকে দেখানোর পর আমি কি করলাম, ঈদে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আবার চলে আসলাম, চলে আসার পর এখন বাবা অসুস্থ, আরও বেশি গুরুতর অসুস্থ হচ্ছে। তো গেলাম, বাড়িতে আসলাম, যাওয়ার পর বাবাকে দেখে এসে আবার চলে আসলাম। আবার 9 দিন পর আবার ফোন গেল যে বাবা খুবই অসুস্থ। তো তার আগের দিন আমি ওকে তার সাথে আমার যে সমস্যাটা হয়েছিল তো ওই দিন আমি দুজনে হাসাহাসি করতেছি, বলতেছে যে তোমার হাতের রান্না আসলে অন্যরকম, মানে খায় খুব তৃপ্তি পাওয়া যায়। আমি কিছু সব বাদ দাও, এবার দুষ্টামি পাজলামি যা হয়েছে করো, এটা কাজ করো শোনা, এবার বাচ্চা নেওয়ার জন্য ডাক্তার দেখাই, এটা ভালো হবে। ওইটা বলছি, আবার রাগারাগি শুরু হয়ে গেল, তোর বাচ্চা নেওয়ার জন্য এত পাগলখানে এরকম করে পরের দিন যা আর থাকবো না, এইবার শেষ। তখন কি করলাম, সব কিছু ইয়ে করে পরের দিন ফোন আসলো যে বাবা খুবই অসুস্থ, আমাকে দেখতে চাচ্ছে। তো চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর 5 দিন পর বাবা মারা গেল। 5 দিন পর বাবা মারা গেল, আমাকে মা ডাকার যে আমাকে মা রাখতো সে মারা গেল। তো বাবা মারা যাওয়ার আগে মানে শুধু এটা বলো যে মা তুই খুব ভালো থাকবি, আর এই লোকটার কাছে না যাওয়াটা ভালো হবে, যে এত কষ্ট দেয় আমার মাটারে। তো বাবা মারা যাওয়ার পর ওকে জানানো হলো, ওরা গেল, যাওয়ার পর
যা কিছু করার করে চলে আসলো। তারপর ঈদ হলো, কোরবানি ঈদ হওয়ার পর এখন ঈদের সময় ওদের বাড়িতে যাওয়ার জন্য আমাকে বলতেছে, আমি যাইনি। না যাওয়ার কারণে অনেক চেষ্টা তারা করলো আমাকে যাওয়ার জন্য, আমি যাইনি। তারপর আমার দেবর বিয়ে ছিল, তো আমার ননদ দেবর আয়সা খুব মানে ইয়ে করে নিয়ে গেল যে ওকে নিয়ে যাই, ওকে দেন। তো আমাকে একদিনের জন্য দেওয়া হলো। একদিন গিয়ে থেকে তারা বললো যে আমরা বসবো এটা নিয়ে। ওরা এইভাবে আর কয়দিন চলবে, ওরা দুজনের বয়স হচ্ছে, বাচ্চা কাচ্চা কিছু হচ্ছে না, এটা 2 দিন পর ঝগড়া, তার থেকে ভালো ওদের এরকম হওয়া দরকার কি। এটা বলে আমি একদিন থেকে তারপর চলে আসলাম। ওই দিন বসলো, সবাইকে নিয়ে বসা হলো। এখন বসা হওয়ার পর বললো যে তোদের সমস্যা কি, মূল সমস্যাটা কি। তো আমাকে প্রথম জিজ্ঞাসা করলো যে কি সমস্যা। পর আমি বললাম যে আমাকে ও সন্দেহ করে কতদিন যাবত, বিয়ের 1 সপ্তাহ পর থেকে। তো এতদিন তুই বলিস নি কেন, এতদিন বলিনি, দেখি না ঠিক হয় কিনা। কিন্তু এতটা বছর পর্যন্ত, কত বছর, 7.5 বছর, 7.5 বছর এতদিন পর্যন্ত এত কিছু করলাম। পরে বললাম যা হচ্ছে আমার সাথে এরকম বলতেছি। আর ও বললো যে তখন ওকে জিজ্ঞাসা করলো যে তুমি ওকে সন্দেহ করো কেন। পরে বললো যে আমার না ও অসুস্থ দেখে আমার ও সন্দেহ হয়। তুমি এই যে সন্দেহ করতেছো, ওর কিছু পাইছে পর্যন্ত? বলছে না। ওকে কোনো ছেলেদের সাথে কথা বলে, যে ও একটা ছেলের সাথে কথা বলছে, ইমুতে কথা বলছে, ফেসবুকে কথা বলছে, কিছু করছে, ওর সাথে দেখা করছে? কয় না। তো ও বিয়ের আগে একটা ছেলের সাথে সম্পর্ক করছে, ওই ছেলের সাথে কোনোদিন কথা বলছে? যে না। এসব যখন সে বললো, তাহলে তুমি ওকে সন্দেহ করো কেন? ও অসুস্থ থাকে এই জন্য আমার সন্দেহ হয়। আমার কেন সন্দেহ হয় জানি না, অসুস্থ থাকে সন্দেহ হয়। এটা বলার পর সবাই বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে 2 মাস সময় দেওয়া হোক। আমি তো যাবো নাই। তখন আমি আমার একটা আঙ্কেলকে বললাম যে ও আমাকে এইসব অফার করে, আমি কিভাবে ওর সাথে যাব। তারপরে সবাই মিলে একটা বললো যে না, ওকে সময় দেখ, কারণ এখন বাবা মারা গেছে, এখন আমার মানে উপরে আর তো ইয়ে নাই। 2 মাস সময় নেওয়ার পর ও আমাকে ফোন দিত, আমি ঠিক মতো কথা বলতাম না। তখন ও বললো কেন তুমি আমার সাথে এরকম করো, এখন তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তুমি 2 মাস থাকো তারপরে আসো। এসে তখন আমি বললাম যে তোমার সাথে আমার কিসের কথা, যে স্বামী তার স্ত্রীকে এসব কথা বলতে পারে? কখন আমি তোকে বললাম, আমি তো তোকে কিছুই বলিনি। আমি এখন সবাইকে বলবো যে তুই আমাকে এসব অফার করছিস, যে তুই অন্য ছেলেদের সাথে থাকতে চাস, এই জন্য আমি তোকে দিতে চাই না বলে তুই আমার কাছ থেকে চলে যাস। আমি এইসব মানুষকে বলবো দেখি তুই কি করিস, পারলে তুই কিছু করিস। মানে সবাই আমাকে বিশ্বাস করে, ও খুব ভালোভাবে মিথ্যা বলতে পারে। তো তখন চিন্তা করলাম যে কি করব এখন। আর এখন বাড়িতে যখন থাকতেছি তখন মোটামুটি অনেকে জেনে গেছে যে আমার মানে এরকম হবে। তখন একজন অফার করলো যে একটা কাজ কর, এরকম থেকে কি করবি, ইমুতে কথা বল, ছেলেদের সাথে ইমুতে কথা বলে টাকা ইনকাম করিস। কেউ একজন বললো যে আয়, মানে একদিন অন্য কিছু করি, মানে এইসব কিছু অফার করতেছি। কিভাবে চলবে, বাবা তো নাই এখন, ভাইদেরও মোটামুটি, তো এভাবে কেমনে চলবে, ভালোভাবে চলতে পারবি, এইসব অফার পাচ্ছি। এখন মাথায় সারাক্ষণ কাজ করতেছে, আমি কি করব, মানে কি করার আছে আমার। খুব ডিপ্রেশনে ভুগতাম। রাতের পর আমি রাত কি করতাম, বাইরে কাটাতাম। মানে গ্রামের বাড়িতে রাতকে 2টা-3টা বাজে আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম। মানে আমার ঘুম হতো না যে আমি কি করব, এই মানুষটার সাথে আমি কাটাবো সারাটা জীবন, যে মানুষটা আমাকে এসব বলতেছে না আমি একা থাকবো, কোনটা করব। তো আমি আমার একটা আঙ্কেলকে বললাম যে আঙ্কেল এই অবস্থা, আমি এখন কি করব, আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবেন? পরে বলে যে তুই কতটুকু পড়াশোনা করছিস? তো আমি বললাম যে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, আমার কোনো রিসেপশনে হলে হবে, সমস্যা নাই, আমি তো চলতে পারবো, এরকম কিছু হলে হবে। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুই ঢাকা আসলে তোর মানে একটা গতি করে দেবো। পরে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পর একটা কোম্পানিতে উনি আমাকে রিসেপশনের জন্য ফার্স্ট সিলেক্ট করা হলো। তো সিলেক্ট করার পর আর ওনারা আমাকে রিসেপশনে না রেখে অন্য কাজে দিয়ে দিল, অ্যাকাউন্টসে, যে তুমি এটা করো, দেখি তুমি পারবে না। আমি তখন ভাই কিছুই জানতেছি না, কম্পিউটার সম্পর্কে কিছুই জানি না, বা আমি যেহেতু পড়াশোনা থেকে এতটা বছর দূরে, আমি ইংলিশ সম্পর্কে সব কিছু আমার মাথা থেকে চলে গেছে, আমি কোনো কিছু পারতেছি না। তো আমার কলিগ যারা, তারা আমাকে খুব হেল্প করছে, বস সবাই খুব হেল্প করতেছে আমাকে, হেল্প করে আমি মানে এখন অনেকটা ভালো পর্যায়ে চলে গেছি। আর এখন ওর সাথে তো আর কোনো যোগাযোগ নাই। কতদিন যাবত যোগাযোগ নাই? ওর সাথে যোগাযোগ নাই। ওই ঢাকায় আসার আগ থেকে ওর সাথে আর যোগাযোগ ছিল না। মাঝখান দিয়ে একদিন ফোন দিয়ে বুঝতে চাইতেছে যে সে কি করতে চায়। আপনি এটা বলেন। প্রায় 7 মাস। 7 মাস। আপনি ভালো আছেন না বন্ধ আছেন? ভাইয়া ডিভোর্স হয়ে গেছে। তো ভালো আছেন না বন্ধ আছেন? এখন ভাইয়া আমি যেখানে কাজ করতেছি ওখানে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, তো আমি আপনাকে জিজ্ঞেস করছি ভালো আছেন না বন্ধ আছেন? আমি না ইন ডিটেইল না, আপনি শুধু অ্যানসার করেন ভালো আছেন না বন্ধ আছেন। আমার ইন ডিটেইল জানার দরকার নাই, আমি ঘটনা যেটা বুঝতে পেরেছি অনেক আগেই বুঝতে পেরেছি। আপনি শুধু আমাকে এইটুকু অ্যানসার করেন যে আপনার আগের যে জীবন ছিল সেই জীবনের থেকে এই জীবনটা ভালো না বন্ধ? আগের জীবন থেকে এই জীবনটা আছে, ভালো আছে, কিন্তু কি অনেকটা ডিপ্রেশনে আছি এখন। যেটা হচ্ছে যে আমি যে জব করতেছি সেখানে আমার বস চাচ্ছে যে আমি আরো বেশি কাজ করি, বা আমি আরো বেশি ইংলিশ, সেটা সব জায়গায় থাকবে, লাইফ ইজ নট উইদাউট প্রবলেম। আমাকে বলে দিছে যে আমার এই কাজের পাশাপাশি অন্য কাজ
খুঁজতে, কিন্তু আমি কোথায় কোনো কাজ পাচ্ছি লাইফ না। ইজ নট দ্যাট কাইন্ড অফ থিং যে আপনি যেখানে যাবেন সেখানে 100% হ্যাপি হবেন, সেটা বড় কথা না। কিন্তু আপনি যেখানে ছিলেন সেখান থেকে আপনি স্কিপ করে আপনি একটা বেটার লাইফে আসতে পেরেছেন কিনা সেটাই হচ্ছে মূল হ্যাঁ কথা। হ্যাঁ, আমি ওইরকম ডিপ্রেশন থেকে, ওরকম একটা খারাপ জীবন থেকে এখন আমি একা আছি, ভালো আছি। 7 ইয়ার্স ধরে আপনি একটা মানুষকে বুঝে উঠতে পারেন নাই, বা 7 ইয়ার্স ধরে একটা মানুষের সাথে আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। অনেকে 7 বছর না, অনেকে 27 বছরও পারে না, এটাই সত্য কথা, দ্য আগলিয়েস্ট ট্রুথ অফ লাইফ। তারপর আমার মনে হয় যে মানুষটার সঙ্গে আপনার হচ্ছিল না, যে মানুষটা আপনাকে সন্দেহ করে, এবং সন্দেহ করে আলটিমেটলি একটা মানুষ আপনাকে খুনও করতে পারে, হ্যাঁ, ভুল করে খুনও করতে পারে, সন্দেহ এরকম একটা বাতিক। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় সিদ্ধান্তটা ঠিকই আছে, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 7 বছরও যেহেতু সে আপনাদের সন্তান নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তার মানে সামথিং ইজ রং। তো আজকের এই জীবন গল্পটা আপনি কেন বললেন? আপনার কথা থেকে শেষ করতে চাই আমাদের এই অনুষ্ঠানটা। আমার বললাম যে যেই কেউ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নিবে, আর আমার মতো যাতে টাইমটা কেউ বেশি না নেয়, মানে আপনি মনে করেন যাই সমস্যা হোক না কেন পরিবারের কাছে যাতে সেটা শেয়ার করে। রাইট, 7 years is a big time, right? পরিবারের কাছে যেটা শেয়ার করে সেটা ভালো হবে। আর আমি এটা যেটা করছি সেটা আমার দিক থেকে আমি খুব ভালো করছি। আর আমি যে জীবনের গল্প শোনার পর আমি এটা